সবসময় রেডিও ফুর্তি, আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঈদের পরে গেস্ট নিয়ে আমরা আবারও ফিরে এসেছি আজকে, এবং নতুন নতুন সব ঘটনা আপনাদের উপহার দেব। আর সেই সাথে জানিয়ে রাখি যে যারা জানেন না তাদের জন্য বলছি যে আজকে কিন্তু ব্লু মুন। ব্লু মুন মানে যে নীল রঙের চাঁদ এরকম কিছু না, সাধারণত একই মাসে যদি দ্বিতীয় পূর্ণিমা হয় সেটাকে ব্লু মুন বলে। এবং খুব অদ্ভুত ব্যাপার যে নীল আর্মস্ট্রং এর আজকে শেষকৃত্য অনুষ্ঠান ছিল, এবং ঠিক আপনারা নিশ্চয় জানেন যে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন, আর সেই একই দিনে হলো ব্লু মুন। খুবই অদ্ভুত একটা ব্যাপার, এবং আমি জানি না যে এটার মধ্যেও কোনো আলাদা এটার কোনো বিশেষত্ব আছে নাকি। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি আর মাসুম আছির সাথে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আনফর্চুনেটলি যদি আজকে কেউ ভূত এফএম মিস করে ফেলেন তাহলে একেবারেই চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্যে আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো দেওয়া হচ্ছে। মাঝে মাঝে আমিও যেটা করে থাকি, মাঝে মাঝে পুরনো অনেক শো শুনি এবং বেশ মজাই লাগে। তো আপনি সেখান থেকে শুনে ফেলতে পারেন আপনার পছন্দের এপিসোডটি বা যে এপিসোডটি আপনি মিস করেছেন। অ্যান্ড আপনি চাইলে ভূত এফএম টিউন আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। ভূত এফএম টিউন কোড ইজ 92125, এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটি জাস্ট একটা SMS পাঠিয়ে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে সেই কোড নাম্বারটি লিখুন, হুইচ ইজ 92125, এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে ভূত এফএম এর টিউনটি আপনার টিউন হয়ে গেছে। যে টিউনটি এখন প্লে করা হচ্ছে এই টিউনটির কথা আমি বলছিলাম। আজকে যদি আপনারা কেউ আমাকে SMS করে আপনার বিভিন্ন ঘটনা জানাতে চান, ছোট করে একদম, তাহলে আপনি আমাদের সরাসরি SMS করতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে এবার ইমেলগুলো যেগুলো পেয়েছিলাম তার মধ্যে আসলে মানে অনেক কষ্ট করতে হয়। অনেকের হয়তো অনেক প্রত্যাশা থাকে ভূত এফএম নিয়ে, তারপরে অনেক কষ্ট করতে হয়, কারণ এটাতে আসলে বানিয়ে বলার বা একদম আপনার ঘটনার বাইরে গিয়ে কোনো কিছু বলার ক্ষমতা আমার নেই। সুতরাং যেভাবে আপনারা পাঠান সেভাবে হুবহু আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করি। তো ভালো লাগবে তখনই যখন আপনারা ভালো ঘটনা পাঠাবেন, খারাপ লাগবে তখনই যখন আপনাদের ঘটনাগুলো ঠিক সেরকম মানসম্পন্ন হবে না। আচ্ছা, একটা ঘটনা, সেটা হচ্ছে যে অনেকেই বলছিলেন যে ভূত এফএম এর যে ইমেল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা নিয়ে অনেক কনফিউশন আছে, এবং অনেকেই নাকি এটা বুঝতে পারেন না। তো আমি একদম ঠিক বলে দিই যে ভূত এফএম এ আপনি ইমেইলের মাধ্যমে কিভাবে ঘটনা পাঠাবেন। প্রথমে আপনাকে একটা ঘটনা লিখতে হবে, সেই ঘটনাটা আপনি বাংলায় লিখুন, বা সাধারণত যদি চান যে পড়ে শোনাই তাহলে বাংলায় লেখাটাই বেটার, কারণ ওটা আমাদের ট্রান্সলেট করতে হবে না। বাংলায় এবং বাংলা হরফে বা বাংলা ফন্টে যদি লেখেন তাহলে আরো বেশি ভালো, পড়ার জন্য সুবিধা। সেভাবে আপনি আমাদেরকে ইমেলটা পাঠিয়ে দিতে পারেন। এবং প্রথমে ঘটনাটা লিখলেন, এবং ঘটনা লেখার পরে প্রথমেই লিখতে হবে আপনাকে যে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। তারপরে বলতে হবে যে আপনি আসলে কি চান, আপনি কি স্টুডিওতে সে ঘটনাটি শেয়ার করবেন নাকি আপনি চান যে আমি ঘটনাটি পড়ে শোনাই, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে চলে যেতে হবে ঘটনায়, এবং আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার শেষে আপনি চাইলে আরো একবার দিয়ে দিতে পারেন। এবার আপনার ইমেল করার প্রশ্ন, ফাইলটি অ্যাটাচ করতে হবে, এবং অ্যাটাচ করে আপনাকে পাঠিয়ে দিতে হবে bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। এখন প্রবলেম হয়, অনেকে স্পেলিং মিস্টেক করে। অনেকে বলছেন যে হ্যাঁ এরকম হয়েছে যে কয়েকবার পাঠিয়েছি, পাঠানোর পরে বুঝতে পারলাম যে আসলে মেলটা যায়নি। তো আমি বলছি যে আপনাকে যা যা লিখতে হবে হুবহু আমি তাই বলছি। প্রথমে লিখুন বি, তারপরে এইচ, তারপরে OO, তারপরে টি, তারপরে এফ, তারপরে এম। এই হচ্ছে পুরোপুরি স্পেলিংটা হচ্ছে ভূত এফএম এর। এরপরে @ দিয়ে আপনি লিখবেন radiofurti.fm। আমি একদম যা যা লিখতে হবে তাদের বলছি, RADIOFURTI.fm। এই হচ্ছে অ্যাড্রেস। আমার মনে হয় এটা বোঝার জন্য আপনাদের অনেকেই সহজ হচ্ছে। যাই হোক, যারা আমাদেরকে ইমেল পাঠিয়ে সফল হয়েছেন তাদেরকে, আচ্ছা আমি তার একটা অভিযোগ করি। আমি এবার ইমেল এপিসোডের মধ্যে আমি চেয়েছিলাম যে মাসুম সাহেবের একটা ঘটনা থাকুক, মাসুম সাহেব কোনোভাবে রাজি হননি। তো আপনারা, আমি আশা করবো যে কিছুক্ষণের মধ্যে SMS দিয়ে সেজন্য গালমন্দ করবেন। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। যারা ইমেল পাঠিয়ে সফল হয়েছেন কিন্তু স্টুডিওতে আসতে ব্যর্থ হয়েছেন, সেরকমই একটা ইমেল দিয়ে শুরু করবো আজকের ভূত এফএম। শুরু করছি। লিখছেন
হ্যালো ভূত এফএম, আমি ইমেলটা বাংলিশে পাঠিয়েছিলাম। সরাসরি স্টুডিওতে এসে লাইভ শেয়ার করার আমন্ত্রণ পাওয়া সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। তবে আমি আরো দুঃখিত আমি ভূত এফএমে আসতে পারলাম না। মেলটা বাংলাতে লিখে পাঠাতে বলা হয়েছিল। মেলটা পড়ে শোনালে আমি আমার এলাকার ভূত এফএমের ফ্যান্সদের সকলে খুব আনন্দিত হব। আমি পড়ছি মেলটা। হ্যালো রাসেল ভাই, আমি রনি, রাজশাহী হরগ্রাম নতুন পাড়া থেকে বলছি। আশা করি ভালোই আছেন। আমি আপনার মতো ভালোর দলেই। আজ আমি একটা ঘটনা শেয়ার করব। আমার স্টুডিওতে আসা সম্ভব না। মেলটা পড়ে ভালো লাগবে। আশা করছি ঘটনাটি পড়ে শোনাবেন। আমি এবং আমার কাজিন সাকিব মিলে মেলটি লিখছি। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার এলাকার এক চাচার মুখে শোনা। ঘটনাটি 1991 সালের। ঘটনার কেন্দ্রস্থল আমাদের হরগ্রাম গোরস্থান। চাচার এক বন্ধু ছিলেন রমিজ মিয়া। তিনি তৎকালীন হরগ্রাম গোরস্থানের কেয়ারটেকার ছিলেন। গোরস্থান পাহারা দেয়া, লাশ দাফন, এটাই তার প্রধান কাজ ছিল। তিনি বেওয়ারিশ লাশ দাফন করতেন এবং গোরস্থানটির অবস্থান ছিল নির্জন এলাকায়। আশেপাশে বাড়িঘর ছিল না। রমিজ মিয়া গোরস্থানের ভেতরেই কোনো এক ঝুপড়িতে থাকতেন। ঘটনার দিন বিকেলে সরকারি হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে একটা বেওয়ারিশ লাশ আসে। তার দায়িত্ব হিসেবে লাশটা তাকেই দাফন করতে হতো। তবে তিনি কাজটি বরাবরই অপছন্দ করতেন। যখন লাশটা অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, তিনি লাশটার কাছে গিয়ে দেখলেন লাশটার মাথা শরীর থেকে আলাদা। কেউ লাশটা ভয়ঙ্করভাবে কুপিয়ে অ্যাসিড দিয়ে ঝলসিয়ে দিয়েছে লাশ, এবং লাশটা আরো বিভৎস রূপ নিয়েছে তাতে। এবং দেখে মনে হচ্ছিল যে বয়স 50 বছর। লাশটা থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। তার এক সহকারী ছিল ঝন্টু। এলাকার ইমাম সাহেব আবার সেদিন বিশেষ কাজে বাইরে ছিলেন। এরকম বিভৎস লাশ রমিজ মিয়া সহ্য হচ্ছিল না। তিনি 7-5 না ভেবে রহিম মিয়া অপেক্ষা না করে তিনি আর ঝন্টু মিলে লাশটা দাফন করে দিলেন। কবর দেওয়া শেষ হলে ততক্ষণে মাগরিবের আজান পড়ে গেছে। একাকী অবস্থান করছিলেন। কাজ শেষে ঝন্টু ফিরে যাওয়াতে রমিজ মিয়া গোরস্থানে। একজনের রান্না, তাই প্রতিদিনে এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়েন রমিজ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকান একবার। তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নাই। বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে তিনি শোনেননি। তবুও তার চাকরি যখন, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকান কবরগুলোর দিকে। স্বভাবতই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তার স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলেন মাটি খোঁড়া। ব্যাপার কি? মাত্র 3 ঘন্টা আগেই তো তিনি 3 থেকে 4 ঘন্টা আগে তিনি আর ঝন্টু মিলে পরিপাটি করে খবর দিলেন। একটু তাড়াহুড়া তিনি করেছিলেন অন্য দিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে যাননি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে তিনি ভাবলেন হয়তো গেট থেকে দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে। তিনি হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিলেন। কিন্তু এইটা তিনি একবারও চিন্তা করলেন না যে নিজ হাতে প্রতিদিন তিনি গেট লাগিয়ে আসেন। তারপর কোনো কুকুর কেন, মানুষ কুকুর কোনো কিছুই ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লেন তিনি। প্রচন্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে। তার এমন হয় না কখনো, এক ঘুমে রাত শেষ হয়ে যায়। তার কাছে ঘড়ি না থাকায় তিনি বুঝলেন না রাতটা ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে তার এক ধরনের অনুভূতি হয়, এ ধরনের অনুভূতি কখনো হয় না। কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছে হলো। দরজা খুলে বাইরে যাওয়ার পর তার নাকে পচা কটু গন্ধ আসতে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালেন তিনি। পরিষ্কার চাঁদের আলোয় দেখলেন মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। রমিজ মিয়া ভীতু কখনোই নয়, তাই ভয় একটুও পেলেন না, বরং কাছে গিয়ে এগিয়ে গেলেন ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো?
ভাবতে শুরু করলেন রমিজ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুলল না কেন? আবার ভাবলেন ভিতরে ঢুকতে হলে গেট দিয়ে ঢুকতে হবে, যার চাবি একমাত্র রমিজ মিয়ার কাছে আছে। এবার চারিদিকে ভয়ের অনুভূতি গ্রাস করল তাকে। হাঁটার শক্তিও মনে হচ্ছে তিনি কেউ কমিয়ে দিয়েছে। তবু বিকারগ্রস্তের মতো তিনি এগিয়ে গেলেন লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলেন তাতে তার মনে হলো তিনি বুঝি এখনই অজ্ঞান হয়ে যাবেন। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে, এখন তার সামনে আবার বিকেলে কবর দেয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুরভুর গন্ধ বের হচ্ছে। রমিজ মিয়ার মাথায় সবকিছুই ঢোকে না। অতি শোকে পাথর হবার মতো তিনি অতি ভয়ে বিহ্বল। এখন হঠাৎ প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে তার মনে হলো এখনই বুঝি পড়ে যাবে তার সামনে। কিন্তু এমন কিছুই ঘটল না। রমিজ মিয়ার সামনে নিথর হয়ে পড়ে আছে লাশটি। রমিজ মিয়ার মনে হলো তিনি গায়ে শক্তি ফিরে পেলেন হঠাৎ, বা ভয়ের ঝাপটা চলে গেল তার উপর থেকে। কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা না করে তিনি ভাবলেন লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই তিনি লাশটি কাঁধে তুলে নিলেন। জীবনে মনে হয় এত ভারী লাশ তিনি কোনোদিন বহন করেননি। তাই মনে হলো রমিজ মিয়ার কাছে ভার সামলাতে বেগ পেতে হলো, এবং 56 দিনের পুরনো লাশ রমিজ মিয়া জোরে ধরা মাত্রই দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত পা খুলে পড়বে। রমিজ মিয়ার মনে হলো না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা। তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়ল কাপড়ের ভেতর থেকে। এক হাতে মাথাটাও তুলে নিলেন রমিজ মিয়া। চললেন কবরের দিকে লাশটাকে নিয়ে। লাশটা কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমিজ মিয়ার হাত, এবং এত জোরে যে কারো সাধ্য নেই সেই হাত ছাড়ানোর। রমিজ মিয়ার গায়ের সব লোম খাড়া হয়ে গেল, এবং এত কিছু আর সহ্য করতে না পেরে তিনি জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। তিনি দেখলেন ঝন্টু মিয়া তার মুখের ওপর ঝুঁকে আছে। ঝন্টু জিজ্ঞেস করল রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেয়া লাশটা মুর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল। এই কথা শুনে রমিজ মিয়ার কানে তালা লাগার জোগাড় হল। তিনি নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিলেন, শুধু মাটি দিতে পারেননি। কেন পারেননি তা কাউকে বলেননি, শুধু বললেন তিনি আর এখানে কাজ করবেন না। কবরস্থান কর্তৃপক্ষ বিষয়টা বেশি ঘাটাঘাটি না করে লাশটি কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিল। সেদিনের মতো রমিজ মিয়াকে বুঝিয়ে শুনিয়ে কবরস্থানে রেখে তারা চলে গেলেন। যেদিন শুক্লপক্ষের রাতে রমিজ মিয়ার অনেকটা ভয় করছিল, তার চোখে ঘুম ছিল না। অনিচ্ছা সত্ত্বেও তার বারবার নতুন কবরটার দিকে চোখ যাচ্ছিল। হঠাৎ তিনি আবার দেখতে পেলেন নতুন কবরটি থেকে একটা হাত বেরিয়ে আছে। অতি কষ্টে হাতে মাটি সরিয়ে এক হাতে মাথা ধরে ধীরে ধীরে এগিয়ে গেল জানাজা পড়ানোর স্থানের দিকে, এবং ওখানে গিয়ে শুয়ে পড়ল। রমিজ মিয়া কোন রকমে দৌড়ে কবরস্থান থেকে পালালেন। পরে একজন বড় মাপের বুজুর্গ ব্যক্তির কাছে ঘটনাটি জানানো হলে তিনি জানতে চান লাশটির জানাজা হয়েছিল কিনা। জানাজা হয়নি শোনার পর তিনি বললেন জানাজা ছাড়া লাশ দাফন করায় বোধহয় এরকম হয়েছে। পরে কবরস্থান কর্তৃপক্ষ লাশটা জানাজা দিয়ে পুনরায় তৃতীয়বারের মতো দাফন করেন। এর পরের রাতে লাশটা আর কবর থেকে বের হয়নি। এবং তিনি এরপরে এই ইমেলটা এখানেই শেষ, এবং এটা এইরকমই একটা ঘটনা ছিল। আজকে বেশ কয়েকটা ইমেল আমি পড়ব, যার ম্যাক্সিমাম ঘটনাগুলো খুব অদ্ভুত টাইপের। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আর এর মাঝখানে বেশ কিছু SMS ও চলে এসছে, আমি SMS ও পড়তে চাই। কামাল লিখেছেন যে তিনি একজন জার্নালিস্ট, লিখছেন শাহজাদপুর থেকে, এবং তার SMS কখনো পড়া হয় না, আমি পড়ে ফেললাম আপনার SMS। ডেভিড লিখেছেন যে আমার ফ্রেন্ড বিপ্লব ছাদে বসে ভূত FM শুনছি, আজ কিন্তু ব্লু মুন রাসেল ভাই, হ্যাঁ আজকে জমবে ভূত FM। রোজ গুলশান থেকে আমাকে লিখেছেন, এবং তিনি SMS করেছেন। তিনি বলছেন যে তার SMS আমি পড়ি নাই। নাইম আমাকে SMS করেছেন সোনারখোলা ঢাকা থেকে, এবং তিনি ভূত FM শুনতে ভয় পান সেটা জানিয়েছেন। অনেক আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন তামান্না, SMS করেছেন কাউসার, জুথি, হৃদয়, এছাড়াও ওয়াফি,
অভি, তারপরে নন্দিতা চিটাগং থেকে SMS করেছেন, অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন, ওয়েলকাম ব্যাক। তৌফিকুর, সামিরা, নামিরা, অর্ণব, মেসি, এছাড়াও আমাদের মেহেদি SMS করেছেন উদয় সিটি ইউনিভার্সিটি হল থেকে। রিপন আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে। এছাড়াও ববি আমাদের গাজীপুর থেকে SMS করেছেন। দীপ্ত আমাদের সিলেট থেকে SMS করেছেন। মৌ খুলনা থেকে। শুভ রাজশাহী কোর্ট স্টেশন থেকে, এবং তিনি বলেছেন অনেক ভালো লেগেছে। মানিক আজিমপুর কবরস্থান থেকে, তারও ভালো লেগেছে। সিলেট থেকে আমাদের SMS করেছেন লাওয়াই। এছাড়াও ফয়সাল উত্তরা থেকে SMS করেছেন। পিয়াস আমাদের মহাখালী থেকে SMS করেছেন। চলে যাব আমাদের ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে, মাসুম হাত দেখিয়েছে। সো আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি মাসুমের সাথে, এবং আমি এবং মাসুম দুজনেই আছি, এবং আমার সাথে গেস্ট রয়েছেন আমাদের। সো যাদের কাছেও যাব, আমাদের প্রথম যিনি গেস্ট, তিনি এর আগে একবার এসেছিলেন, তার ঘটনা সেদিন কমপ্লিট করতে পারেননি। তার বাকি ঘটনায় আমরা চলে যাব। সোহানুর রহমান অনন্ত আছেন, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথায় ঘটেছে, এটা যেটা শোনাবেন? এটা হচ্ছে পদ্মারপাড়। আপনি আমাকে বলছিলেন যে ঈদের মধ্যে আপনি ওইদিকে। হ্যাঁ, ঈদের দুদিন পর ওই পদ্মারপাড় গিয়েছিলাম, গিয়ে কয়েকটা মায়ের সাথে কথা বলি, তাদের থেকে কিছু ঘটনা শুনতে পাই। আর যে ঘটনা আমি বলবো সেটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। ওকে, তাহলে আমি আমার ঘটনা চলে যাই। আমি যে ঘটনা বলবো সেটা পদ্মারপাড়ে কোন একটি গ্রামের ঘটনা। ঘটনাটা আশিকি ভিলেজেশনের দিকে ঘটেছে। তো সেই গ্রাম থেকে প্রতিদিন 4-5 জনের একটি দল মাছ ধরতে যেত রাতের বেলা, বড় একটি নৌকা নিয়ে মাছ ধরতে যেত। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন কেউ যাবে না, অর্থাৎ যে সিনিয়র কেউ যাবে না। তো সেই দলে বাবা এবং ছেলে, তার দুজন ছিল। তো তারা চিন্তা ভাবনা করলো যে কেউ যেহেতু যাবে না, আমরা যাই। খুব অবয় ছিল তাদের। তো তারা করলেন কি, রাত 10টা কি 11টার দিকে নৌকা নিয়ে বের হয়ে গেল। তো বের হয়ে যাওয়ার পর মোটামুটি মাছ পাচ্ছেন তারা। তো এরকম সময় যাচ্ছে, একটা সময় তারা একটা নির্জন জায়গায় পৌঁছে গেলেন। তখন প্রায় রাত্র 2টা কি 1টা বাজে। তো সেখানে গিয়ে তারা মোটামুটি মাছ ধরছে। তো রাতটা তখন 2টা কি 1টা বাজে। এমন সময় হঠাৎ করে নৌকার সাথে কিছু একটা ধাক্কা খেলো। তো বাবা তো মাছ ধরা ব্যস্ত, অর্থাৎ যে ছেলে, তিনি যেখানে নৌকাটা বায় বসে সেখানে বসেছিল। তো সে খেয়াল করলো কি কিছু একটা অন্ধকার দেখা যাচ্ছে, অর্থাৎ বক্সের মতো, বাক্সের মতো কিছু একটা। তো বাবা বললেন যে দেখতো কি এসে ধাক্কা খেলো। তো ছেলেটি বললো যে কি যেন একটা কাঠের বাক্সের মতো দেখা যাচ্ছে। পরে তিনি হারিকেনটা নিয়ে গিয়ে এলেন, অর্থাৎ বাবা হারিকেনটা নিয়ে গেলেন। এগিয়ে এসে দেখলেন যে অর্থাৎ কফিনের মতো কিছু একটা নৌকার সাথে, অর্থাৎ গা লেগে আছে। তো বলেন যে কি এটা, তোল, উপরে তোল। তো সেটা বললো যে এটা তোলবো, কি আছে এটার মধ্যে কে জানে। তোল, তোকে তুলতে বলছি। তো দুজন মিলে মোটামুটি বক্সটা ধরে নৌকার মধ্যে তুলে দেখলেন যে পেরেক মারা। তো বাপ বললো যে এটা আমরা খুলবো, খুলে দেবো, এটার ভিতরে কি আছে। ছেলে বললো যে কি এটা ঠিক হবে, কি না কি আছে এটার ভিতরে। তো বললো যে বেশি কথা বলিস না, আমি যেটা বলি সেটা কফিনের মুখটা বন্ধ ছিল, কফিনের মুখটা খুলবে। তো দুজন মিলে কফিনের মুখটা খুলে দেখলো কি সেটার ভিতরে একটা ডেড বডি, অর্থাৎ মাথাবিহীন একটা ডেড বডি সেটার ভিতরে। তো দেখে মোটামুটি ভয় পেয়ে গেলেন। ছেলেটা ভয় পেয়ে গেলেন। তো বাবা বললেন যে কাজ কর, ডেড বডিটা ফেলে দেয়। বললো যে ডেড বডিটা ফেলে দেবো মানে? বললো যে বক্সটা আমরা রেখে দেবো, ডেড বডিটা ফেলে দেয়। তো ছেলে বললো যে এটা বোধ হয় ঠিক হচ্ছে না। তো বাবা বললো যে যেটা বলি সেটা কর। তো তারা দুজন মিলে রাসেল ভাই ডেড বডিটা ফেলে দিল। তখন রাত প্রায় 3টা বাজে। ডেড বডিটা ফেলে দিল। ফেলে দেওয়ার পর বক্সটা রেখে দিয়ে তারা আবার তাদের কাজে মনোযোগ দিল, অর্থাৎ মাছ ধরার কাজে। তো ছেলেটি বারবার চোখ যাচ্ছিল ডেড বডিটার দিকে, অর্থাৎ ডেড বডিটা স্রোতের মুখে ফেলেছে, সেটা স্রোতে ভেসে যাওয়ার কথা, কিন্তু সেটা স্রোতের উল্টো দিকে আসতেছে, অর্থাৎ নৌকাটা স্রোতের উল্টো দিকে যাচ্ছে, লাস্টেও নৌকাটাকে ফলো করে আসতেছে। তো সেটা বারবার সেদিকে চোখ যাচ্ছে, যতবার সে ভাবতেছে যে সেদিকে তাকাবে না, সেদিকে তার চোখটা বেশি যাচ্ছে। তো একটা সময় রাসেল ভাই একটা কথা বলে রাখা দরকার, ঘটনাটা হচ্ছে শীতের শুরুর দিক দিয়ে। তো হালকা পাতলা বৃষ্টি শুরু হলো, অর্থাৎ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো
ছেলেটি বললো যে বাবা আর মাছ ধরে কাজ নেই, চল আমরা বাড়িতে ফিরেছি। তো বাবা বললো যে আর কিছুক্ষণ দাঁড়া, বললো যে না চল আমরা ফিরেছি। তো তারা কি করলো, নিজন জায়গা থেকে আবার চলে আসবে, তাদের নৌকা আবার বাড়িমুখী করলো। তো দুজনে মিলে নৌকা বাইতেছে। তো বৃষ্টি বেড়ে গেল, হঠাৎ বৃষ্টি বেড়ে গেল। তো বাবা বলতেছে এক কাজ করি, কফিনের ভিতরটা শুকনো আছে, আমি ভিতরে ঢুকি একটু শুই, তাহলে বৃষ্টিটা আমাকে কম পড়বে, এমনিতে আমার শরীরটা ভালো না। তো ছেলে বললো যে ঠিক আছে শো। তো বাবা করলো কি, ভিতরে কফিনের ভিতরে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লো, আর উপর দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো। তো যাক, ছেলেটি নৌকা চালাচ্ছে। আর ছেলেটি আরেকটা জিনিস খেয়াল করলো কি, যখন বাবা অর্থাৎ যে সেই কফিনের ভিতরে গিয়ে শুয়ে পড়লো, তারপর লাশটাকে দেখা যাচ্ছে না কোথাও। রাস্তার আশেপাশে অনেকবার তাকিয়েছে, কিন্তু লাশটা আর নেই, কোথাও নেই লাশটা। তো যাক, তারা সে নৌকা মোটামুটি বাইতেছে। তো একটা সময় পাড়ে চলে আসলো। সে পাড়ে চলে এসে, বৃষ্টি তখনও বৃষ্টি হচ্ছে, পাড়ে চলে এসে বলতেছে যে বাবা আমরা পাড়ে চলে আসছি, তুমি বের হও। কিন্তু কোনো সারা শব্দ নেই ভিতর থেকে। তো সে আবার বললো যে বাবা বের হও, আমরা চলে আসছি। তারপরে কোনো সারা শব্দ নেই। তো সে কি করলো, ওই কফিনের ঢাকনাটা সরালো। ঢাকনাটা সরিয়ে রাসেল ভাই সে দেখলো কি সেখানে তার বাবা নেই। অর্থাৎ যেই ডেড বডিটা সে প্রথমবার দেখেছে, যেটাকে তারা নদীতে ফেলে দিচ্ছে, আবার সেই ডেড বডিটা সেখানে ঠিক সেভাবে শুয়ে আসছে। আচ্ছা, এটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পায়, এবং ভয় পেয়ে নৌকা ছেড়ে সে দৌড়ে অর্থাৎ দৌড়াতে শুরু করে। একটা সময় সে একটা মসজিদের কাছে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পর কিছুদিন পর সেখানে মুয়াজ্জিম এসে উপস্থিত হয়, অর্থাৎ ফজর আজান দেওয়ার জন্য মুয়াজ্জিম এসে উপস্থিত হয়। তো সে মুয়াজ্জিমের কাছে সব ঘটনা খুলে বলে। তো মুয়াজ্জিম বলে যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমরা তার কিছুক্ষণ পরে যাই। তো মুয়াজ্জিম আজান দেয়, আজান দিয়ে নামাজ শেষ করে কয়েকজন লোক মিলে সেখানে যায়। গিয়ে দেখে যে নৌকাটা ঠিক সেভাবে আছে, অর্থাৎ সেখানে কফিনটাও নেই, তার বাবাও নেই। এটা দেখার পর ঘটনাটা মোটামুটি জানাজানি হয়, বাসায় কান্নাকাটি শুরু হয়ে যায়। তো এটা নিয়ে মোটামুটি 2-3 দিন চলে যায়, কান্নাকাটি অর্থাৎ শোক নিয়ে 2-3 দিন চলে যায়। তো 2-3 দিন পর হঠাৎ লাশটাকে, অর্থাৎ সেই ছেলেটির বাবার লাশটা নদীর পাড়ে পাওয়া যায়। নদীর পাড়ে পাওয়া যায়। রাসেল ভাই কি বলবো, অর্থাৎ একটা জিনিস দেখি যে মানুষ ভয় পায়, ভয় পেয়ে গিয়ে যে সে হার্ট অ্যাটাক করে বা যে হোক সে মারা যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, ঠিক সে অবস্থায় সে পড়ে আছে। মানে মারা যাবার পরেও সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, মারা যাওয়ার পর বোঝা যাচ্ছে সে কিছু ভয়ানক কিছু একটা দেখেছে। তো যাই হোক, তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পর তার জানাজা হয়, জানাজা হয়ে তার লাশ দাফন করায়। তো দাফন করতে করতে রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায়। মোটামুটি সন্ধ্যা হয়ে যাওয়ার পর সবাই বাড়িতে চলে আসে। বাড়িতে চলে যাওয়ার সেদিন রাতে সবাই একটা স্বপ্ন দেখে। সেটা হচ্ছে কি যে বাড়ির উঠোনে সেই কফিনটা, অর্থাৎ সে কফিনটা, তার পাশে একটা ডেড বডি দাঁড়ানো, মাথা দিয়ে। তো এটা দেখার পর পরদিন মোটামুটি 2জন সেটা নিয়ে আলোচনা করে। হ্যাঁ, ততটা আমলে দেয় না। তারপর দিন রাতে আবার সে একই অবস্থা, সবাই একই স্বপ্ন দেখলো যে সেই কফিনটা উঠোনের মাঝখানে, তার পাশে ডেড বডিটা দাঁড়ানো। তো দেখার পর সবাই সে ঘটনাটা, তারপরের দিন ঘটনাটা সবাই আলোচনা করে বললো যে আমরা একটা হুজুরের কাছে যাই। তো তারা সবাই মিলে একটা হুজুরের কাছে গেল। হুজুর বলে যে ঠিক আছে, আমি আগে দেখি, আপনাদের বাড়িতে একটু আসি একটু দেখি আমি এই জায়গাটা। তো বাড়িতে আসে, মোটামুটি হুজুর বাড়িটা পুরো ঘুরে দেখে বলে যে লাশটা কোথায় কবর দিয়েছেন। পরে বলে যে বাড়ির পাশে আছে সামনে। পরে বলে যে ঠিক আছে। তো তিনি একটু ধ্যানে বসলেন। ধ্যানে বসে একটু পর বললেন যে লাশটা আনার সময় ঠিক সেই ডেড বডিটা, অর্থাৎ যে মাথাবিহীন ডেড বডিটা, সেটাই বাড়িতে প্রবেশ করেছে। আর সেটা যে কোনো মুহূর্তে যে কারো ক্ষতি করতে পারে। তো তারপর বললো যে সবাই বললো যে এর থেকে উপায়টা কি, এখন বাঁচার উপায়টা কি। বললো যে এটা থেকে বাঁচার উপায় হচ্ছে কি, এই বাড়িটা বন্ধ করতে হবে, অর্থাৎ এই বাড়ি থেকে সেটাকে রিমুভ করতে হবে। আচ্ছা। তো রাসেল ভাই তিনি বললেন যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে আপনি একটু আসেন। তো সবাইকে নিয়ে তিনি কবর পাড়ে গেলেন। গিয়ে দেখলেন যে কবরের মাথার দিক দিয়ে, অর্থাৎ মাটিটা খোঁড়া, অর্থাৎ কেউ হয়েছেন যে নখের আঁচড়ের দাগ, কেউ হয়েছেন যে মাটিটা খুঁড়ে লাশটাকে বের করতেছে সেরকম কিছু। তো হুজুর বলে যে এই দেখেন, এই লাশটাকে যদি বের করতে পারতো ডেড বডিটা, তাহলে আপনাদের সবারই একটা সমস্যা হতো। তো তার আগে যেহেতু আপনার বিষয়টা আন্দাজ করতে পেরেছেন, টের পেয়েছেন, যাই হোক আপনাদের ভাগ্য ভালো। তো তিনি করলেন কি, লাশটার চারিদিকে একটা গোল দাগ দিলেন, অর্থাৎ কুণ্ডলির মধ্যে একটা দাগ দিলেন, দিয়ে বললেন যে আপনারা সবাই একটু শোনেন, একটু দোয়া দূরত। তো তিনি একটু দোয়া দূরত করলেন, পরে লাশটাকে আবার মানে যে জায়গাটা মানে গ্যাপ ছিল, অর্থাৎ মাটিটা খোঁড়া ছিল, সেখানটা মাটি দিয়ে তিনি ভরাট করে দিলেন। তারপরে বাড়িতে এলেন। বাড়িতে এসে তিনি 4টা কাচের বোতল আনলেন, তার সাথে 4টা অর্থাৎ লোহার কচ্ছাল যেটাকে বলে এনে তিনি একটা কাগজে কি যেন লিখতেন, লিখে দোয়া দূরত করে এই 4টা কাচের বোতল আর একটা করে কচ্ছাল তিনি বাড়ির 4 কোনায়
মাটির নিচে পুঁতে দিলেন, দিয়ে বললেন যে আজ থেকে কোনো সমস্যা নেই, তবে খেয়াল রাখবেন যে এগুলো যাতে কেউ ফেলে না দেয় এখান থেকে, তাহলে আপনাদের সমস্যা হবে। তো রাসেল ভাই এরপর থেকে আর সে বাড়িতে কোনো ঘটনা ঘটেনি, তারা সেখান থেকে সেভ হয়ে গেছে, অর্থাৎ সেই জিনিসটা রিমুভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদের বেশ কিছু SMS রয়েছে। হায়দার, তারপরে জুয়েল, রিজবি, শাহেদ, তারা সবাই মিলে একটা হন্টেড টি রিসোর্টে আছেন এবং এটা হচ্ছে লাক্ষাউতুরা কাছাকাছি একটা জায়গায়, এবং তারা সবাই ওয়েট করছেন যে ভয়াবহ কিছু ঘটবে, এরকম একটা ব্যাপারে তারা ওয়েট করছেন। তো আমি খুবই আশা করছি যে এরকম কিছু যদি ঘটে তাহলে অবশ্যই 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 তারা যেন ফিরে আসেন। এর মধ্যে হায়দার, সে আমার ফ্রেন্ড, সো মানে সত্যি সেরকম যদি ঘটনা কিছু পেয়ে যায় হায়দার, তাহলে নেক্সট উইকে হয়তো আমরা সেরকম কোনো ঘটনা আপনাদের সামনে প্রেজেন্টও করতে পারবো। সো আশা করছি যে আজকে রাত্রে আপনাদের অনেক ভালো যাবে, সবারই, চারজনেরই অনেক ভালো যাবে, এবং আশা করছি যে অনেক ভয়ঙ্কর কিছু ঘটবে এবং আমাদের গল্পের রসদ জোগাড় হবে। যাই হোক, আমাদেরকে ডেভিড SMS করেছেন এবং তিনি বলেছেন যে শুনেছি নিঝুম দ্বীপে নাকি রাতের বেলায় অনেক কিছু দেখা যায়। আপনি কিছু শুনেছেন অথবা আপনার কাছে কি এই নিয়ে কোনো ঘটনা আছে? না, আমার কাছে এই মুহূর্তে এই নিয়ে কোনো ঘটনা নেই, তবে যদি কারো কাছে থেকে থাকে আমি অবশ্যই বলবো, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ডেফিনেটলি নিঝুম দ্বীপের ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। বিক্রম মোহাম্মদপুর থেকে লিখেছেন, আই এম কোয়াইট আ সিনিয়র লিসনার অফ ভূত FM. By age or by time, I just want this show to improve more and more. আমরাও তাই চাই। SP প্রিয়াস আমাদের SMS করেছেন এবং তিনি ভূত FM বলেছেন যে অনেক ভালো লাগে। মুন্না ভাই MBBS, তিনি আমাদের SMS করেছেন সাভার, ঢাকা থেকে, এবং সাভার থেকে SMS করে তিনি জানিয়েছেন, রাসেল ভাই এইবার যদি আমার SMS না পড়ো তাহলে আর কখনো SMS করবো না। তামান্না আমাদেরকে নেত্রকোনা থেকে SMS করে বলেছেন যে আজকে অল্প অল্প ভয় লাগছে, কারণ আজ রুমের বাইরে চাঁদের আলোয় বসে শুনছি। চাঁদের আলোয় এমনিতে বসে গল্প লাগবে না, এমনিতে বসে থাকলেও ভয় লাগবে। মাসুদ রানা আমাদের লিখেছেন চৌহালি, সিরাজগঞ্জ থেকে, যে আমি একা ভূত FM শুনছি। কলি আমাদের SMS করেছেন এবং লিখেছেন যে রাসেল ভাই আজকে ভূত FM শুনতে খুব ভয় লাগছে। নারায়ণগঞ্জ থেকে তিনি SMS করেছেন। বাদশাহ ওল্ড ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন, আই এম ব্যাক, 2 পর্ব মিস করে আবারও জয়েন করলাম, ওয়েলকাম ব্যাক। নিশা আমাদের মগবাজার থেকে SMS করেছেন, তিনি বলছেন যে আমি ভূত FM খুবই ভয় পাই, তবুও ভূত FM শুনি একা একা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা SMS করতে চান তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটা ইন্ডিয়া থেকে এসছে, এটা ইন্ডিয়া থেকে এই ঘটনাটি এসছে এবং একজন কলকাতা থেকে আমাদের একজন লিসনার তিনি আমাদেরকে ইমেইল করেছেন। আমি সেই ইমেইলটি পড়ছি। লিখছেন, নমস্কার রাসেল ভাই। নমস্কার। তিনি আবার একটি ঘটনা পাঠাচ্ছি, আমি জানি এটাও পড়ে শোনাবেন না, তবুও সময় নষ্ট করছি এই আশায় যে অনুষ্ঠান চলাকালীন নিজের নামটি আপনার মুখে যদি শুনতে পাই। আমি ভূত FM'ের অনেক বড় একজন ফ্যান এবং প্রার্থনা করি যে এই অনুষ্ঠান আরো অনেক দিন চালু থাকুক। থ্যাংক ইউ, আপনার প্রার্থনার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আমি সম্পূর্ণভাবে আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা লিখতে চলেছি। সময়টা 2010-এর শেষের দিকে। আমরা একটি ভাড়া বাড়ির সন্ধান পাই রাজপুর অঞ্চলে। এই অঞ্চলটিতে অনেক পুরনো বাগান আছে এবং ভাড়া বাড়িটি ছিল এরকম একটি বাগানের গা ঘেঁষে। বাড়ির পেছনে এবং পাশে 2টি পুকুর ছিল। মেইন রাস্তা থেকে বাড়িতে ঢুকতে হলে বাগানটির ভাঙা প্রাচীরের পাশ দিয়ে যেতে হতো। বাড়িটিতে বাড়িওয়ালা থাকতেন না, আর বাড়িটি 2 ঘর ভাড়াটে থাকার উপযোগী ছিল। আমরা বাড়ির পেছনের দিকের অংশটি পছন্দ করি। বাড়িতে ঢুকতে হলে একটি সরু বারান্দা ছিল এবং তার পাশেই ছিল ভাঙা প্রাচীর ঘেরা একটি বাগান। এই বাগানটি এতই ঘন ছিল যে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করতে পারত না ঠিক মতো। দিনের বেলায় বাড়িটির প্রাকৃতিক আর নির্জন পরিবেশ আমাদের খুব ভালো লেগেছিল। অগাস্ট মাসে আমরা বাড়িটিতে যাই, সে সময় বাড়ির সামনে কোনো অংশ ভাড়াটে ছিল না। আমাদের পরিবারে তখন আমি, আমার স্ত্রী, আমার 3 বছরের ছোট মেয়ে, আমার বাবা, মা এবং একটি কুকুর। প্রথম 1 মাস খুব ভালোভাবেই কাটলো। পরের মাসে সামনের ঘরে ভাড়াটিয়া চলে আসে। আমি, আমার স্ত্রী ও মা 3 জনেই চাকরি করতাম।
বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে যেত। প্রথম ঘটনাটি ঘটে আমার মায়ের সঙ্গে। দিনটি ছিল রবিবার। বিকেলের দিকে আমি, স্ত্রী ও কন্যা একটু কেনাকাটা করতে বের হই। বাড়িতে মা ও বাবা ছিলেন এবং সন্ধ্যাবেলা মা ছাদে কাপড় তুলতে যান। গিয়ে কেমন অস্বস্তি বোধ করতে থাকেন। তার মনে হচ্ছিল কেউ যেন বাগান লাগোয়া ছাদের কোণে ঝুলে পড়া জাম গাছটার আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। তিনি খুব ভয় পান এবং নিচে চলে আসেন। এই ঘটনা তিনি কাউকে বলেননি। এর 2 সপ্তাহ পরে একটি ছুটির দিনের সন্ধেবেলা তিনি ছাদে কিছু দৌড়াদৌড়ির আওয়াজ পান। ভাবেন পাশের ঘরে 2টি বাচ্চা হয়তো খেলা করছে, তাই তিনি ছাদে ওঠেন। উঠে দেখেন ছাদ জুড়ে পড়ে আছে অনেক পোড়া কাঠের টুকরো, যেগুলো তখনও ধোঁয়া বের হচ্ছিল। সেই সময় সারা ছাদে একটা মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছিল। এরপর মায়ের নজর পড়ল ছাদের সেই বাগান ঘেঁষা কোণটিতে, যেখানে তিনি দেখেন কিছু একটা কালো রঙের বলের মতো পড়ে রয়েছে আর সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তিনি কাছে যান এবং বুঝতে পারেন সেটি কোনো বল নয়, মৃত মানুষের নাভির অংশ। এটি দেখার পরে তিনি নিজেকে সামলাতে পারেননি, অজ্ঞান হয়ে যান। আমরা বাড়িতে ফিরে খোঁজ করে মাকে ছাদে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করি, কিন্তু কোন রকম পোড়া কাঠ অথবা নাভি আমরা কোনো কিছু দেখতে পাইনি এবং পোড়া গন্ধ পেয়েছিলাম শুধু। প্রায় 6 ঘন্টা পর মায়ের ঘটনা শুনি, কিন্তু বিশ্বাস করে উঠতে পারি না। এর 2 দিন পরে পাশের বাড়ির ভদ্রলোক রাতে 9টা নাগাদ ধূমপান করতে ছাদে যান এবং গিয়ে তিনি জাম গাছের কাছে এক মহিলাকে পেছন দিক দিয়ে তিনি যেটা করেন সেটা হচ্ছে 11টা নাগাদ তিনি হারিয়ে গেছে আমার কাছে ঘটনাটি। ধোঁয়া বের হচ্ছে এবং 6 ঘন্টা পরে মায়ের কাছে ঘটনা শুনে তিনি বিশ্বাস করলেন না এবং তিনি বলেন যে ধূমপান করার জন্য সেই ভদ্রলোক ছাদে গেলেন এবং গিয়ে তিনি জাম গাছের কাছে এক মহিলাকে পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং তাকে প্রশ্ন করেন যে তিনি কি আমাদের আত্মীয় কিনা, যাকে তিনি দেখেছিলেন। কিন্তু কোনো উত্তর না পেয়ে তিনি নিচে নেমে আসেন। পরদিন এই ঘটনাটি তিনি আমাদেরকে বলেন, শুনে আমরাও বেশ অবাক হলাম। এরপর একদিন রাত 11টা নাগাদ আমি বারান্দায় রাখা মাছের অ্যাকুরিয়ামের জল পরিবর্তন করছিলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট ছিল জনমানব শূন্য। এমন সময় আমি বাগানের দিক থেকে দুজনের কথা বলার মতো কিছু একটা শুনতে পাই। এরপর দেখার চেষ্টা করি কারা কথা বলছে, কিন্তু কিছুই দেখতে পাই না। এরপর কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করি। সেই সময় আমার ও পাঁচিলের মধ্যবর্তী অঞ্চলে দেখি ধোয়ার মতো কিছু একটি অবয়ব ঠিক 1 হাত দূরে ডান থেকে বাম দিকে তীর বেগে চলে যায়, যা দেখে মনে হয় কয়েক মুহূর্ত অসম্ভব ভয়ের সঞ্চার হয় মনে। আমি ভেতরে চলে আসি। এরপর 2 পরিবার প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনার সম্মুখীন হতে থাকে। সন্ধ্যের পর বাড়িটাতে থাকতে কেমন যেন ভয় করত। আমার বাবা অ্যাক্সিডেন্টে 2 চোখের দৃষ্টি হারিয়েছিলেন, তাই তার পক্ষে কিছু দেখা সম্ভব না হলেও শোনা সম্ভব ছিল। এক রাত্রে 2:30 হবে বাবা বাথরুমে যান। ফেরার সময় তিনি সিঁড়িতে কারোর হাঁটা চলার শব্দ পান এবং আমাকে ডেকে বলেন কি ব্যাপার দেখতে। আমি আলো জ্বেলে দেখার চেষ্টা করি এবং দেখি ছাদ থেকে সিঁড়ির মাঝখান পর্যন্ত একটি ত্রিভুজ আকৃতির কিছু তীর বেগে ওপরে উঠছে এবং নামছে। এটা দেখে আমার খুব ভয় পায়। চলে আসি ঘরের ভেতরে। পরের দিন সকালে সিঁড়ির ওই জায়গাটাতে একটি অপোক্ত হাতের খোদাই পাই, যাতে অস্পষ্টভাবে লেখা ছিল চলে যাও। এটা দেখে আমরা 2 পরিবার বিস্তারিত ঘটনা বাড়িওয়ালাকে জানাই। তিনি খুব আশ্চর্য হয়ে বলেন যে এরকম কিছু তিনি এর আগে ঘটেছে বলে শোনেননি, কিন্তু তিনি এক তান্ত্রিকের খোঁজ দেন এবং বলেন যে ওর সাহায্য নিতে। ওর কথা মতো আমরা সেই তান্ত্রিকের বাড়িতে নিয়ে আসি এবং তিনি বাড়ির ভেতর প্রবেশ করে কেমন অন্যরকম আচরণ করতে থাকেন এবং কিছুক্ষণ পরে খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার মুখ থেকে গেঁজা বেরোচ্ছিল। আমরা ভয় পেয়ে তাকে ওই অবস্থায় বাড়িতে রেখে আসি। ক্রমে এই বাড়িতে থাকা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। এবার বাড়ির সদস্যরা ঘরের ভেতরে কারোর উপস্থিতি অনুভব করতে থাকেন। বাড়ির জিনিসপত্র নিজের জায়গা পরিবর্তন করতে আরম্ভ করলো নিজেই। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর মনে হতো ঘরের অন্ধকার কোণে কিছু একটা নড়াচড়া করছে। এক একটি রাত এক একটি বছরের ন্যায় মনে হতো। ইতোমধ্যে অন্য একটি ঘরে খোঁজ পাওয়া গেছে। আমরা আর 1 সপ্তাহ পরে সেখানে চলে যাব। এই কয়েকদিন আমরা 2 ঘর ভাড়াটিয়া সন্ধ্যের পরে একসঙ্গে থাকতাম। এমনকি রাতে 9:30 নাগাদ আমরা সকলে ঘরে বসে
একই বিষয়ে আলোচনা করছিলাম। এমন সময় বারান্দার পাশে আমাদের কুকুরটি কিরকম অদ্ভুত আওয়াজ করে কাঁদতে শুরু করে। আমরা ঘর থেকে বেরিয়ে বারান্দা যাই এবং দেখি কুকুরটি মুখোমুখি বাগানটির পাঁচিলের ওপর একটি মহিলার মতো অবয়ব পা দুলিয়ে চলেছে, আর মুখ থেকে কেমন শাঁ শাঁ করে আওয়াজ বের হচ্ছে। যদিও এই ছায়া মূর্তিটি খুব বেশি হলে 30 সেকেন্ড দেখা গিয়েছিল, তারপরেও সে অদৃশ্য হয়ে গেল। সেদিন মাঝরাতে আমরা আমাদের কুকুরটিকে মৃত অবস্থায় পাই। এর পরের দিন সকালেই আমরা সেই বাড়ি পরিত্যাগ করে নতুন বাড়িতে চলে যেতে বাধ্য হই। পরে পাড়ার লোকের কাছে শুনেছিলাম যে বাড়িটির আলতো দিকের বাগান পরিষ্কার করার সময় সেখানে একটি মানুষের কঙ্কাল পাওয়া যায়। সেটি কার ছিল তা জানা যায়নি। এরপর আমার সঙ্গে তেমন কিছু না ঘটলেও অন্ধকার এবং একাকিত্ব আজও আমাকে ভয় পেতে বাধ্য করে। এটি কোনোভাবেই নিছক গল্প নয়, এটি আমার সাথে ঘটে যাওয়া দুর্বিষহ দুর্ঘটনা। আর এটি লেখার সময় বিন্দুমাত্র রঞ্জিত করা হয়নি। এই ঘটনা অনেকের কাছে সম্পূর্ণ অবাস্তব মনে হতে পারে, কিন্তু যারা এইরকম ঘটনার শিকার হয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভূতের বা প্যারানর্মাল ঘটনার উপস্থিতি বিষয়ে আমি কিছু প্রমাণ করতে চাইনি, শুধু শুনিয়ে আনন্দ দিতে চেয়েছি মাত্র। পছন্দ হলে আনন্দ পাবো। অভিষেক চক্রবর্তী, কলকাতা। আমরা ইমেলটি পড়লাম এবং আমরা আবার একটা ছোট্ট ব্রেকে যেতে হবে আমাদের মনে হয়, এবং তারপরে আমরা আবারও ঘটনায় ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS পাঠাতে থাকুন। SMS পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:41। আমরা একটা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এসেছি এবং আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন গেস্ট। আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, আপনি আমাকে কতদিন আগে ইমেল করেছিলেন? আমি আপনাকে রোজার 2-3 দিন আগে রোজার 2-3 দিন আগে। এবং উনি যে ঘটনা বলেছেন ওনার সাথে যে ওনার জীবনে যেটা ঘটে গেছে সেটা অবিশ্বাস্য। আমার প্রথমে বিশ্বাস করতে ইচ্ছে করেনি। আমি পরে আপনাকে মনে হয় ফোন করে বলেছিলাম যে আপনার বাসার লোকজন ঘটনা জানে কিনা বা এরকম, মানে খুবই অবিশ্বাস্য একটা ঘটনা, খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। এরকম ঘটনা যে মানুষের জীবনে ঘটতে পারে এটা ভাবা খুবই কষ্টকর। ঘটনাটি খুব মন দিয়ে শুনবেন। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে বাস্তব এবং অবাস্তবের, মানে ওই অন্য কোনো পৃথিবীর কারোর সাথে যদি আপনার হঠাৎ করে দেখা হয়ে যায় এবং এত অদ্ভুত ভাবে, সেটা মানে ভাবার মতো না। আপনার ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা জি, ঘটনাটা ঘটছে আজ থেকে 10-12 বছর আগে, তার মানে 2002 সালে ঘটনাটা ঘটছে। খুব ছোটবেলায় আমার পরিবার থেকে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। এটা একটা হচ্ছে কওমি মাদ্রাসা, দ্যাট মিনস এখানে থাইকা তারপরে পড়াশোনাটা করতে হয়। আমি হিফজখানায় ভর্তি হয়েছিলাম, তার মানে হচ্ছে কোরআন শরীফ মুখস্থ করা। তো বলে রাখি আমি 14 পারা কোরআন শরীফ তখন মুখস্থ করছিলাম। তো কোরআন শরীফ মুখস্থ করতে গিয়ে আমার যে প্রবলেমটা হইতো এটা হচ্ছে যে আমি নতুন যে পড়াগুলা সেগুলা খুব সহজেই মুখস্থ দিতে পারতাম, 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, কিন্তু পুরাতন যে পড়াগুলা সেগুলো আমি মনে রাখতে পারতাম না। এই জন্য আসলে ওইসব মাদ্রাসায় খুব কঠিন ধরনের শাস্তি দেওয়া হয়, যেটা আর কি অনেক মানে মানা যায় না, এরকম শাস্তি দেওয়া হয়। তো ওইখানে একটা নিয়ম হচ্ছে যারা পড়া তৈরি করতে পারবে না সময়ে, তারা রাত্রিবেলা মাদ্রাসার ছাদে গিয়ে, মাদ্রাসার পাশে মসজিদ, আর মাদ্রাসার ইয়েটা বলি শেপটা হচ্ছে আপনার স্কোয়ার শেপ, কিন্তু সামনে দিয়ে একটা জায়গা ফাঁকা, ওটা হচ্ছে মসজিদ। তো মসজিদের সামনে দিয়ে পুরো খোলা মাঠ। তো মসজিদের উপরে ওই গম্বুজের পাশে দিয়ে একটু ছাউনির মতো আছে। তো ওইখানে আমরা বৈশা যার যার টর্চ লাইট ছিল ওইটা দিয়ে সবাই যার যা পড়াটা তৈরি করতো। তো ওই দিন আমি পড়া তৈরি করতে পারিনি, 2002 সালে ঘটনা। তো ওইখানে একটা প্রতিযোগিতা ছিল যে কে আগে গিয়ে, একটা চৌকি ছিল, তো চৌকিতে কে বসতে পারে, আর সবার বসতে হবে ফ্লোরে, শুধু একজনই চৌকিতে বসতে পারবে, এরকম একটা ব্যাপার। তো আমি ওই দিন সেই চৌকিটা আর কি দখল করতে পারলাম আর কি। খুব দ্রুত নামাজ টামাজ পড়া, রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে গেলাম কোরআন শরীফ নিয়ে। আমার টর্চ লাইট ছিল, ওটা লাল কালারের, তো ওটা নিয়ে আমি ছাদে চলে গেলাম। আমার মতো আরো 5-6 জন ছিল। তো কোরআন শরীফ পড়তে পড়তে বা তন্দ্রার মতো আসলো আমার। তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি কখন ঘুমাই গেলাম বলতে পারবো না। গভীর রাতের কয়টা বাজে এরকম সেন্স আমার তখন ছিল না। কোনো ফিস একটা কথার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠা দেখি চারিদিকে অন্ধকার, কিছু দেখা যায় না, কিন্তু
কথার পরিষ্কার সাউন্ড আসতেছে, কোন দিক থেকে আসতেছে এটা আমি আর কি ইয়ে করতে পারতেছি না। তো আমি ভয়ে আমার কাছে যে টর্চ লাইট আছে এটা আমি ভুলে গেছি। তো যাই হোক, কিছুক্ষণ আমি নিজেকে আর কি ওই পরিবেশটার সাথে মানায় নিলাম। এরপর আমি টর্চ লাইটের কথা মনে পড়লো, আমি টর্চ লাইটটা হাতে নিলাম, নিয়ে চারদিকে আলো ফেললাম, দেখলাম যে খুব ক্ষীণ আলো, তার মানে চার্জ শেষ হয়ে গেছে আমার টর্চ লাইটের, মানে শেষ দিকে। তো গম্বুজের দিকে যখন আমি টর্চ লাইটটা ধরলাম, আমার এখনো মনে পড়লে আমার গায়ে পশম দাঁড়িয়ে যাচ্ছে। আমি দেখলাম যে 4-5 জন সাদা পাঞ্জাবির মতো পরিহিত 4-5 জন লোক গোল হয়ে বসে কিছু আলোচনা করতেছে। তো আমি তো খুব ভয় পেয়ে গেলাম, এবং আমার যে লাইটের আলো এটা ওইখানে যে মুরব্বী করে লোকটা ছিল ওনার দৃষ্টি আকর্ষণ করলো। উনি দেখলাম যে আমাকে হাতের ইশারায় ওনার কাছে ডাকতেছে। ওদিন রাতের সবগুলা ঘটনায় আমার কাছে এত প্যারানরমাল আর কি। তো আমি আর কি নিজেকে ইয়ে করতে পারলাম না, চলে গেলাম ওনার কাছে। কেন গেলাম বা কি আমার ওগুলা কিছু মাথায় ছিল না। তো ওইখানে গেলাম, যাওয়ার পরেও 10-15 মিনিট ওনাদের কথা অন্য কোনো ভাষায় হবে, আমি শুনতে পারলাম না। ফিস ফিস করে কথা বলতেছে আর আমি ওনাদের পাশে বসে আছি। ওনার কথা যখন শেষ হলো, মুরব্বী করা লোকটা আর বাকি যে 4-5 জন তারা তরুণ, কিন্তু সবাই জুব্বা পরিহিত, মাথায় টুপি, দাড়ি আছে। তো ওনাদের কথা শেষ হওয়ার পরে মুরব্বী করা লোকটা আমাকে পরিষ্কার বাংলা ভাষায় আমার নাম ধরে ডাকলো এবং কাছে যেতে বলে, একেবারে ওনার কাছে যেতে। তো আমি গেলাম, খুবই ছোট তখন। তো ওনার কাছে যাওয়ার পরে উনি একজন লোককে আদর করে ধরলে যেরকম বাচ্চা একটা ছেলেকে, এরকম করে আমাকে ধরলেন। ধরার পরে আমি ওনাদের কাছে যাওয়ার পর থেকে একটা স্মেল পাচ্ছিলাম, কিন্তু ওনার কাছে যাওয়ার পরে যে ঘ্রাণটা পেলাম, আমি মানে এই বাস্তবতার যে দুনিয়া, এখানে এই রকমের কোন সেন্ট আমি কখনোই পাইনি। তো ওদিন পাইলাম। যাই হোক, তো উনি আমাকে কাছে নিয়ে অনেক কথা বললেন। এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমাকে বললেন যে তোমার এই যে কোরআন শরীফ পড়া, এটা তো অনেক কষ্ট হবে, কিন্তু তুমি এই পথ থেকে চলে যাও না, এটাই তোমার সঠিক পথ। তো আমি ওনার কথা শুনলাম। উনি বললেন, কিছু টিপস দিলেন, লাইক যেমন ধরেন বললেন যে তুমি পড়া শুরু করার আগে একটা দোয়া বললেন, আয়াতুল কুরসি বললেন, এগুলো পড়ে নিও, তাহলে তোমার উপকার হবে। তো ওনাদের সাথে আমি কতক্ষণ ছিলাম বা কি আমার কিছুই এখন মনে নাই। তো এরই মাঝে তার একজন শিষ্যকে তিনি কি যেন বললেন অন্য কোনো এক ভাষায়। তো বলার পরে সে তার ব্যাগ থেকে একটা কিছু বের করে ওনার হাতে দিল। উনি আমার হাতে একটা রিং পরাই দিলেন, আংটি। বললেন যে যতদিন পর্যন্ত তুমি এই পথে আসো, তার মানে আমি যেই পথটার কথা বললাম, ততদিন পর্যন্ত এই রিংটা তোমার এবং এটা তোমার উপকার করবে, কোনো ক্ষতি করবে না। কিন্তু যখনই তুমি এই পথ থেকে সরে যাবে, বিচ্যুত হবে, তখন থেকে এই রিংটা তোমার না, তোমার এটা পরার অধিকার নাই, আর ওটা আমরা ফেরত নেব, যে কোনো ভাবেই হোক এটা ফেরত নেব। তো যাই হোক, কখন সকাল হয়ে গেছে, ফজর আজান পড়ার সময় আমার মনে হলো যে আমি এতক্ষণ কি আসলেই এরকম কিছু দেখছি নাকি ঘোরের মধ্যে ছিলাম। আমার আসলে পরিষ্কার ছিল না ব্যাপারটা, হঠাৎ করে এই সবকিছু নাই। কিন্তু যদি এটা স্বপ্নই হতো তাহলে আমার হাতে অবশ্যই রিংটা থাকতো না সকালে। তো আমার হাতে ছিল রিংটা। আর সবচেয়ে অন্যরকম একটা জিনিস হচ্ছে যে আমার যে টর্চ লাইটটা ছিল সেটা ছিল না সেই জায়গায় আর। তো যাই হোক, আমি নিচে নামলাম, ছাদ থেকে গিয়া নামাজ টামাজ পড়লাম, আবার স্বাভাবিক দিন শুরু করলাম। এরকম করে আমি আসলে তারপরেও এত কিছুর পরেও আমার এই কোরআন শরীফ মুখস্থ করাটা আসলে শেষ পর্যন্ত শেষ হয়নি। আমি 14, 15, 16 পারা পর্যন্ত মনে হয় পড়ছিলাম। তারপরে দেখা গেল যে আমাদের যে প্রিন্সিপাল ছিলেন উনি আমার আব্বুকে ডাকাইছেন, ডাকাই বলছেন যে এই ছেলে 3-4 বছর ধরে কোরআন শরীফ পড়তেছে, অন্যরা 2 বছরে শেষ করে ফেলে, কিন্তু 3-4 বছরে অর্ধেক শেষ করছে, এর দ্বারা আসলে সম্ভব না, পুরো রঙগুলো ভুলে যায়। তো যাই হোক, আমার আব্বু আমাকে ওইখান থেকে নিয়ে গেলেন। ওনারা সাজেস্ট করলেন যে ওর কিতাবখানায় ভর্তি করে দেন, মাওলানা হোক। তো আমার আব্বু আমাকে অন্য এক জায়গায়, অন্য একটা মাদ্রাসা নিয়ে গেলেন, এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা আর কি। তো ওইখানে জেনারেল সিস্টেমে পড়াশোনা হয়, বাংলা, ইংরেজি, আরবি সবই আছে। তো ওইখানে ভর্তি করলেন। তো আমার কোনো প্রবলেম হয়নি তখন। ক্লাস 8 পর্যন্ত আমি ওই মাদ্রাসায় পড়ছি। পড়ার পরে আমি আমার আব্বুরে বলছি যে আমার মাদ্রাসায় ভালো লাগে না, আমি স্কুলে ভর্তি হবো। তো তিনি আমার কথা শুনে আমাদের স্কুলে ভর্তি করে দিলেন। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমার যে প্রবলেমটা হচ্ছিল এটা হচ্ছে যে আমি প্রায় রাতেই স্বপ্ন দেখি যে সেই মুরব্বী লোকটা আমাকে বলতেছে যে তোমার এই আংটিটা রাখার অধিকার নাই, তুমি এটা ফেরত দাও। ঠিক আছে, এইভাবে তো না, খুবই ভয়ঙ্কর ভাবে বলতেছিল। তো এরকম এটা আমি স্বপ্ন ভাবছিলাম অনেকদিনই, এটা যে এটা নিছক একটা স্বপ্ন আর কিছু না। তো ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে একেবারে রিসেন্ট, 2012 সালের 11ই মার্চ
আমি মিরপুর স্টেডিয়ামে গেছি, আমার এক ফ্রেন্ড আজকে আসছে আমার সাথে, পারভেজ। ওর সাথে আমি মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে। তো খেলা ওদিন রাজনৈতিক কারণে একটা সমস্যা ছিল, আপনারা হয়তো জানেন, গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ ছিল। তো খেলা শেষ হওয়ার পরে আমার সাথে পারভেজের কানেক্ট নষ্ট হয়েছে, ওর সাথে আমার যোগাযোগ হয় নাই। হঠাৎ করে আমরা হারাই গেছি, ওকে অনেকগুলা ফোন দিছি, পাই নাই। আর আমি দাঁড়ায় আছি মিরপুর মাজারের পরে বেরিবাদের আগে, মানে ওই নদীর যে রাস্তাটা ওটা আগে একটা জায়গায়। তো কোনো গাড়ি নেই, অনেক মানুষ দাঁড়ায় আছে, খেলা শেষ হয়েছে, অনেক মানুষ। ওরা আমি ফোন দিছি, পাইতেছি না, সেও মনে হয় আমার ফোন দিতেছে, আমি জানি না। কিন্তু আমার আব্বুর নাম্বার থেকে আমার মোবাইলে অনেকগুলো ফোন আসতেছে যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমি খুব টেন্স যে কিভাবে বাসায় যাব। তো এরকম একটা টেনশনের মধ্যে হঠাৎ করেই একটা সিলভার কালারের প্রাইভেট কার ঠিক আমার সামনে দিয়ে ঘেসে আমার সামনে গিয়ে দাঁড়াইলো, আমার পাশ দিয়ে ঘেসে সামনে গিয়ে দাঁড়াইলো। তো ড্রাইভারের সিটের ওই জানাল থেকে হঠাৎ করে একটা লোক মাথা বের করে আমাকে ডাক দিল। আমি ভাবলাম এই জায়গায় তো আমার কোনো পরিচিত লোক নেই, কে রাখবে। গেলাম, তো গেলাম, যাওয়ার পরে দেখলাম যে লোকটা পাঞ্জাবি পরিহিত। আর আরেকটা কথা বলে রাখি, ওই স্বপ্নটা দেখার সময় আমি আসলে ওই আংটিটা পরতাম না ভয়ে, কিন্তু আমি দূরে কোথাও যদি যাইতাম তাইলে ওই আংটিটা পরতাম, একটু ভরসা পেতাম আর কি। আমি ওই আংটিটা পরলে বেশ কিছু জায়গা থেকে আমি মনে হয় এই আংটির কারণে সেভ হয়েছি, আমি বলতে পারি না, যাই হোক। তো ওদিনও আমি আংটিটা পরে গেছিলাম। তো ড্রাইভার আমাকে ডাক দিয়ে বললো আপনি কোথায় যাবেন। তো আমি বললাম যে আমি টঙ্গী যাব। তো উনি বললেন আমরা ওদিকে যাইতেছি, আপনি ইচ্ছা করলে আমাদের সাথে যাইতে পারেন। তো আমি ভাবলাম যে এত এত মানুষ, তাদের কাউরে লিফট দিল না, আমাকে কেন দিবে। কিন্তু আমি আসলে বাসায় যাওয়ার একটা উপায় খুঁজতেছিলাম। তো এরকম একটা সহজ সমাধান পেয়ে আমি উঠলাম গাড়িতে। আমি উঠলাম গাড়ির পিছনের সিটে। তো উঠার পরে গাড়ির দরজাটা লাগানোর পর গাড়িতে অনেকে স্প্রে করে ওইরকম ঘ্রাণ, কিন্তু সবচেয়ে অবাক হলাম আমি যে 8-10 বছর আগে সেই রাতে একটা ঘ্রাণ পাইছিলাম আমি এই গাড়ির ভিতরে, সেই রকম একটা ঘ্রাণ পাইলাম। ঘ্রাণ পাওয়ার পরে আমি আমার ডান পাশে চেয়ে দেখি যে সেই মুরব্বী লোকটা বসে আছে। এত বছর পরে সেই লোকটাকে দেখে আমি স্বপ্নে দেখছি, কিন্তু স্বপ্নের দেখা তো আর বাস্তবের দেখার মতো না। তো হঠাৎ করে দেখে আমি দরদর করে, গাড়ির ভিতরে সম্ভবত এসিও চলতেছিল, তো দরদর করে ঘামতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ কোনো কথা হলো না। গাড়ি, আমার মনে হয়েছে যে গাড়ি সঠিক পথে চলতেছে। 5-6 মিনিট বা এরকম কিছু একটা টাইম যাওয়ার পরে মুরব্বী লোকটা হঠাৎ, তার যে ভয়েস আমি শুনছিলাম 8-10 বছর আগে, সেই ভয়েসটা না, খুবই কঠিন একটা রুক্ষ গলায় সে আমাকে বলল যে তুমি তোমার পথ থেকে বিচ্যুত হয়েছ, তোমার এই রিং রাখার কোনো অধিকার নাই, তুমি এটা ফেরত দাও। আর আমি নিজেও আসলে এটা ফেরত দেওয়ার জন্য অনেকদিন ধরে উদ্গ্রীব হয়ে আছি যে আসলে এটা আমার কাছে রাখা উঠিত হইতেছে না, আমি এত ভীত ভয়ের স্বপ্ন দেখতেছি। তো আমি এটা সাথে সাথে, মানে বলার সাথে সাথে আমি রিংটা হাত থেকে খুইলা ওনার হাতে দিলাম। তো আর বাকি রাস্তা ওনার সাথে আমার কোনো কথা হয় নাই। আব্দুল্লাহপুর আসার পরে গাড়িটা যখন থামলো, উনি বললো যে এরপরে আর আমাদের গাড়ি যাবে না, তুমি নামো। তুমি নামার পরই উনি হঠাৎ করে জুব্বার পকেটে হাত দিয়ে আমাকে একটা জিনিস দিলেন। আমি হাতে নিয়ে দেখি যে সেই রাত্রে আমি যে টর্চ লাইটটা হারাইছিলাম সেই লাইটটা উনি আমাকে ফেরত দিচ্ছেন। যাই হোক, আমি গাড়ি থেকে নামলাম, নেমে সামনের দিকে তাকিয়ে আবার পিছন দিকে তাকিয়ে দেখি সেই গাড়িটা আমার পিছনে নাই। হঠাৎ করে হাওয়ায় কি মিশে গেল গাড়িটা, আমি বুঝতে পারলাম না, কিছুই না। আমি খুবই ভয়ে আছি। এমনকি আব্দুল্লাহপুর যে জায়গাটা আমাকে নামাইছে সে জায়গায় কোনো মানুষ নাই, খুব ওই জায়গাটা নির্জন থাকে সবসময়। একটু সামনে গেলে মানুষ, কিন্তু ওই জায়গাটা নির্জন। আমি তো খুবই ভয়ে আছি যে হঠাৎ করে এরকম একটা আজগুবি গাড়ি দিয়ে আমি এসে নামলাম, আমাকে একটা টর্চ লাইটও দিল। মানে আমার কাছে মনে হয়েছে এটা সেই টর্চ লাইটটাই। যাই হোক, তো নামার পরে আমি বাসায় চলে গেলাম। সেদিন রাত্রে মনে হয় আমার খুবই জ্বর আসছিল, 2-1 দিন এরকম জ্বরই ছিল। তো পরে আমি বিষয়টা নিয়ে কাজী মাসুদ নামের আমার এক বড় ভাই আছে, তো উনি এইসব বিষয়ে সম্ভবত খুব স্টাডি করেন। তো ওনাকে আমি বলার পরে উনি বললেন যে আসলে এই ধরনের প্যারানর্মাল যেসব ঘটনা ঘটে, সেই ঘটনায় তোমাকে যদি কোনো কিছু দেয় তাহলে তার প্রতিদান হিসেবে সামান্য কিছু হলেও নিবে, শুধুমাত্র তোমাকে দিবে এরকম ঘটবে না। হয়তো তোমার কাছ থেকে কোনো উপকার নিবে অথবা তোমার কোনো মানে সামগ্রী নিবে, এরকম কিছু। যাই হোক, এই কারণেই তোমার টর্চ লাইট নিয়েছিল। তো এত বছর পরে যেহেতু তাদের জিনিস তোমাকে, মানে তাদের জিনিস সে ফেরত নিয়েছে, এই জন্য তোমার টর্চ লাইটটা তোমাকে ফেরত দিচ্ছে, ঠিক আছে। তো এটাই আমার ঘটনা। আর এটা ঘটনাটার এরকম ঘটনা যে মানুষ তো বলে যে গ্রামে ভৌতিক ঘটনা, তো আমার ঘটনাটা একেবারে শহরে ঘটছে, এই জন্য আমি আর কি ঘটনা নিয়ে খুবই স্কেয়ার্ড ছিলাম। ঠিক আছে।
থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে ও ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছিল এবং আমি সত্যি খুবই অবাক হয়েছি আপনার এই ঘটনাটাতে, এবং বাস্তব জীবনেও মানুষের সাথে যেরকম ঘটনা ঘটতে পারে এটা মানে জেনে আমার খুব আমার নিজেরই খুব অবাক লেগেছে। আচ্ছা, আপসেট মান্না মৌলভীবাজার থেকে আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট যে ঘটনাটা সেই ঘটনাটা তিনি এর আগেও ফেসবুকে পড়েছেন। যারা আছে এরকম যে অনেকে ঘটনা পাঠান তারা আবার হয়তো ফেসবুকে পোস্ট করেন। সবচেয়ে খারাপ লাগে মাঝে মাঝে এরকম, মানে মাঝে মাঝে না, আমি একবার পেয়েছি এরকম যে অন্য একজনের ঘটনা পোস্ট করার ঘটনা আরেকজন নিজের বলে চালাই দিয়েছিলেন। তো এটা খুবই খারাপ, এটা একেবারে ঠিক না। আমার যেটা মনে হয় যে অবশ্যই আমরা যে কাজটা করছি সেটা খুবই অনেস্টলি করছি, সুতরাং আপনাদের যে ঘটনা পাঠানো এবং যা কিছু সেটা আপনাদেরও খুব অনেস্ট থাকাই উচিত। ইয়াসিন সিলেট থেকে লিখেছেন, রাসেল ভাই আমি এবং আমার বোন ভূত FM শুনছি, খুব মজা লাগছে। আরিয়ান নিকিতা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, রাসেল ভাই আমার ছোট ভাইকে নিয়ে আমি অনেকগুলো SMS পাঠালাম, একটাও পড়ছেন না কেন, পড়ে ফেললাম আপনার SMS। ইকবাল ভাই লিখেছেন, আজকে প্রথম শুনছি। শরীফ পাঠান লিখেছেন রামপুরা থেকে, ভাইয়া আমার জীবনেও কিছু ঘটনা আছে যা আমি সবাইকে বলতে চাই, শোনাতে চাই। আচ্ছা, তাহলে আপনাকে যেটা করতে হবে bhutfm@radiofurti.fm এখানে আপনার SMS পাঠিয়ে দিতে হবে। আরেফিন আমাদের শিবপুর থেকে SMS করেছেন, শিবপুর নরসিংদী থেকে, যে আমি রেডিও ফুর্তির অ্যান্ড ভূত FM এর একজন গ্রেট ফ্যান। দিস ইজ মাই ফার্স্ট SMS, সো প্লিজ রাসেল ভাই রিড মাই SMS। আজকের ভূত FM, তারপর SMSটি আসেনি। অন্তর আমাকে লিখেছেন যে রাসেল ভাই কেমন আছেন, আমি চিটাগং থেকে ভূত FM শুনছি, আমার খুবই ভয় লাগছে, বিছানা থেকে লাইট চালাতে পারছি না, উঠে লাইট জ্বালাতে পারছি না। ওকে দিদার, তাহলে আমরা একটা ব্রেক নিব না, সেরকম কোনো চান্স নেই। দিদার আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন, ভাইয়া এটা আমার ফার্স্ট SMS ছিল এবং প্লিজ পড়ো, না হলে মনটা খুব খারাপ হয়ে যাবে। আপনার SMS পড়ে ফেলেছি। আমাকে সুপ্ত ময়মনসিং থেকে SMS করেছেন, সায়াম আমাকে SMS করেছেন, সায়াম ঋতু আমাদের SMS করেছেন। এছাড়াও তারা SMS করেছেন রাজশাহী হোসেনীগঞ্জ থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রেজাউল করিম, এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে তার কাছে। শোভন মিরপুর 1 থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে 100% ভয় হচ্ছে। কবির আমাকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন সাব্বির এবং সাইদ আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি। অভি মাস্টার মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে শুভ ঋষাদ গুলশান থেকে, এবং তিনি বলছেন লাস্ট যে স্টোরিটা ছিল সেটা অনেক ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও অর্নি SMS করেছেন আমাদেরকে। অমিত আছে, খুব ভয় পাচ্ছেন তিনি। নেক্সাস আমাদের SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। এলিজা আমাদেরকে SMS করেছেন চরপাড়া ময়মনসিং থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনা। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। হ্যালো লিসনার, আমি অনন্ত আইকিন। রাসেল ভাই, আমি যে ঘটনা বলবো সেটা ঢাকা ধানমন্ডির রায়ের বাজার। ঘটনাটা আমার মামার সাথে ঘটেছে 2003-এর রোজার ঈদের পরপর। অনেক বেশ আগের ঘটনা তার মানে? হ্যাঁ। ওকে। তো রোজার ঈদের পরপর, অর্থাৎ মামা বাড়িতে একাই ছিলেন। বাড়িটা হচ্ছে কি 3 তলা, দোতলা কমপ্লিট। 3 তলায় মোটামুটি দরজা জানালা এখনো লাগানো হয়নি, মোটামুটি কমপ্লিট হচ্ছে আর কি। তো আমার মামাও দেশে যেতেন, কিন্তু বাড়িটা দেখাশোনার জন্য মামা একাই থেকে যান বাড়িতে। তো মামার একটা অভ্যাস ছিল, মামা খুব রাত করে ছাদের উপরে বসে থাকতেন। তো যেদিন ঘটনাটা ঘটে তার একদিন আগে মামা 3 তলায় দেয়ালের মধ্যে একটা ছবি আঁকেন। আর মামা খুব ভালো একটা অভ্যাস, তিনি ভালো ছবি আঁকতে পারেন। তো তিনি দেয়ালের মধ্যে একটা ছবি আঁকেন। তো আঁকার পর তিনি চিন্তা ভাবনা করেন যে তার পরের দিন ছবিটাকে পেইন্ট করবে। কিন্তু তার পরের দিন গিয়ে তিনি দেখেন যে দেয়ালে কোনো ছবি নেই, অর্থাৎ কেউ একজন এমনভাবে ছবিটাকে মুছেছে যে দেখলে বোঝা যাবে না যেখানে কোনো একটা ছবি আঁকা হয়েছিল। তো মামা বেশ অবাক হয়। তো অবাক হওয়ার পর তিনি তার রুমে চলে যান। তো যেদিন ঘটনা ঘটে সেদিন রাত্রে বলছিলাম যে মামা ছাদের উপরে একা বসে আছেন। তো এমন সময় মনে হচ্ছে কেউ একজন সদর দরজায় নক করছে, অর্থাৎ খুব জোরে জোরে নক করছে। তো মামা খুব বিরক্ত হলেন যে এত কি হলো বাসায়। তো মামা যখন কি ছাদ থেকে নামতে গেলেন, তিনি লক্ষ্য করেন যে 3 তলায় কেউ একজন দৌড়ে, অর্থাৎ যে রুমটা ছবি এঁকেছিলেন সেই রুমটা থেকে দৌড়ে কেউ একজন চলে গেল, অর্থাৎ ভিতর দিকে। মামার হাতে ছোট একটা লাইট ছিল।
টর্চ লাইট ছিল ছোট একটা। তো মামা প্রথমে ভাবলেন যে চোর টোর হবে, হয়তো মামাকে দেখে ওখানে গিয়ে লুকাইছে। তো মামা কি করলেন, সোজা সেই রুমে চলে গেলেন। রাসেল ভাই রুমে ঢুকে মামা যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে কি, যে ছবিটা মামা এঁকেছিলেন, অর্থাৎ যে ছবিটা মামা তার আগের দিন এঁকেছিলেন, ছবিটা মুছে ফেলা হয়েছিল, কেউ একজন মুছে ফেলেছে, সেই ছবিটা সেখানে, অর্থাৎ সেভাবে অন্ধকারের মধ্যে ছবিটা জল করছে। অর্থাৎ মামা যেভাবে এঁকেছিলেন তার চেয়েও খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ছবিটা আঁকা সেই দেয়ালের মধ্যে। তো মামা বেশ অবাক হলেন। অবাক হয়ে গিয়ে সে হাতের টর্চটা জ্বালিয়ে সে ছবিটার উপরে ফেলেন, কিন্তু সেখানে কোনো ছবি নেই, অর্থাৎ টর্চের আলো বলে কোনো ছবি নেই। দেয়ালটা অর্থাৎ সাদা চুনা দেওয়া দেওয়ালটা, আর টর্চ অফ করলে সে ছবিটা আবার ফোকাস করতেছে। তো মামা বেশ ভয় পেয়ে গেলেন। আরো ভয় পেলেন মামা যখন তাকালেন ব্যালকনির দিকে, অর্থাৎ ব্যালকনির যে দরজাটা ব্যালকনিতে যাওয়ার, সেই দরজার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ অন্ধকারে সে জায়গাটা আরো বেশি গাঢ় অন্ধকার লাগতেছে। মামা বেশ ভয় পেলেন। ভয় পেয়ে সেখানে আবার টর্চ মারলেন। টর্চ মেরে দেখলেন যে না, কিছুই নেই, কিন্তু টর্চ অফ করলে আবার সেখানে কিছু একটা। মামা সেখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে সোজা নিজের রুমে চলে গেলেন। রুমে গিয়ে প্রথমে ভাবলেন কি এটা কি চোখের ভুল নাকি। এমন সময় কে জানি অর্থাৎ উপর থেকে শব্দ হতে লাগলো। মামা আবার উপরে উঠলেন। আবার উপরে উঠে ঠিক লক্ষ্য করলেন সেই রুম থেকে শব্দটা হচ্ছে। মামা এবার সেই রুমে আবার প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন যে ঠিক সেই ছবিটা, অর্থাৎ মামা যে ফিমেলের ছবিটা গেছিলেন সেই ছবিটা আবারও সেই দেয়ালে ঠিক সেভাবে স্পষ্টভাবে লাইটিং করতেছে। মামা আবার লাইট মারলেন, ঠিক একই অবস্থা, দেয়ালে কোনো ছবি নেই। আর সেই যে বললাম ব্যালকনির পাশে কেউ একজন দাঁড়িয়ে, অর্থাৎ দরজাটার পাশে ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। মামা এবার প্রচন্ড ভয় পেয়ে নিচে নেমে এলেন। নিচে নেমে এসে ভাবলেন যে দরজা কে নক করেছিল সেটা আগে দেখি। তো মামা দরজা খুলে দেখলেন যে কেউই নেই, অর্থাৎ পুরো ফাঁকা, কেউ নেই। তো এবার মামা নিজের ঘরে ফেরার জন্য আবার পা বাড়ালেন। দরজার সামনে এসে মামা দেখলেন যে ভেতর থেকে কেউ একজন দরজাটা লাগিয়ে দিয়েছে, অর্থাৎ মামার রুমের দরজাটা। তো মামা ভাবলেন যে মাত্র দরজাটা খোলা রেখে আমি ভেতরে গেলাম, অর্থাৎ প্রধান দরজার কাছে গেলাম, এর মধ্যে কে দরজাটা ভেতর থেকে লাগালো। মামা অনেকক্ষণ দরজাটা নক করলেন, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই, কেউ দরজাটা খুলছে না। মামা একসময় পাগলের মতো ঝাঁকাতে লাগলেন দরজাটা, তারপরে কোনো কেউ খুলছে না, কোনো শব্দ নেই। এর মামা চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। মিনিট 15 পরে দরজাটা অটোমেটিকলি খুলে গেল। খুলে যাওয়ার পর মামা ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে দেখলেন যে কেউ নেই, পুরো রুমই ফাঁকা। মামা এবার দরজা লাগিয়ে নিজের বিছানায় গিয়ে বসলেন। বসে ভাবতে লাগলেন আগের ঘটনাগুলো। তারপর রাসেল ভাই লাইট নিবে মামা এবার শুয়ে পড়লেন। শুয়ে পড়ে মামা যখন অর্থাৎ তার চোখের সামনে যে দেয়ালটা ঘরের, সেই দেয়ালের দিয়ে যখন তাকালেন, অন্ধকারে তিনি দেখলেন যে সেই ছবিটা, যে ছবিটা তিনি 3 তলায় এঁকে এসেছেন, সেই ছবিটা তার রুমের মধ্যে, অর্থাৎ সেভাবে তার দিয়ে তাকিয়ে আছে। আর সেই যে শেডটা, সেটা তার দরজার কোনায় দাঁড়িয়ে আছে। এটা দেখার পর মামা এবার প্রচন্ড রকমের ভয় পেলেন। ভয় পেয়ে মামা রীতিমতো কাঁপতে লাগলেন। জোরে একটা চিৎকার দিয়ে সে কাঁপতে শুরু করলেন সমানে। সে চিৎকারে পাশের ফ্ল্যাটের, অর্থাৎ পাশের বাড়ির যে ফ্ল্যাটের লোকজন, তারা সে চিৎকার শুনতে পেলেন। তো চিৎকার শুনে তারা জানতেন যে মামার বাড়িতে একা। তো তারা ছুটে এসে দরজা নক করতে লাগলেন, কিন্তু কেউ দরজা খুলছে। মামা ভয়ে ভিতরে কাঁপছেন, প্রচন্ড রকমের কাঁপছেন। একটা সময় তারা দরজা ধাক্কিয়ে যখন দেখলেন যে দরজা কেউ খুলছে না, তখন তারা দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে দেখলেন যে মামা ভিতরে কাঁপতেছে ভয়ে, অর্থাৎ ভয়ানক কিছু একটা থেকে তিনি কাঁপতেছে। তো তারা লাইট জ্বালিয়ে মামার মাথায় পানি দিলেন। পানি দিয়ে মামাকে বসালেন। বসে সূরা টুরা পড়লেন। পরে বললেন যে কি হয়েছে। তো ঘন্টাখানিক পর মামার টোটাল জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর মামা সবকিছু খুলে বললেন। খুলে বলার পর তারা সবাই মিলে 3 তলায় গেলেন। গিয়ে দেখলেন যে কোথাও কোনো ছবি নেই, অর্থাৎ কেউ নেই 3 তলার মধ্যে, পুরো 3 তলাটাই ফাঁকা। তারপরে এই ঘটনা ঘটার পর অনেককে জিজ্ঞেস করা হয় যে কেন এই ঘটনা ঘটেছিল। তো অনেকেই বলেছে যে এই জায়গাটায়, অর্থাৎ অনেক আগে নাকি এখানে একটা শ্মশান ছিল। এটা অনেক আগের ঘটনা। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমার সঙ্গেই রয়েছে। ইমেইলের মাধ্যমে আমাদের কেউ একজন পাঠিয়েছেন, সেই ঘটনাটা আমরা আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। তো যারা ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে একটা কথা শুধুমাত্র বলবো যে আপনারা আমাদেরকে ইমেইল করুন, লিখে ফেলুন bhootfm@radiofurti.fm, এবং আপনাদের কাছ থেকে আজকে দেখছি অনেকে প্রশংসা করছেন ঘটনার, এবং আমি সবসময় বলি যে এইটার ক্রেডিট পুরোপুরি আপনাদের, কারণ আপনারা ভালো ঘটনা পাঠালে সেটা প্রশংসিত হবেই, সেটাই স্বাভাবিক। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি, এবং অনেকেই থাকেন যে
ঘটনা হয়তো স্টুডিওতে এসে সরাসরি বলতে পারেন না বা শেয়ার করতে পারেন না, তারা আমাদেরকে পরবর্তীতে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠায় মুখ পড়তে অনুরোধ করেন। আমি সেরকম একটা ঘটনায় যাচ্ছি। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম নোয়েল শিকদার, আমি খ্রিস্টান ধর্মের একজন লোক এবং চট্টগ্রামে থাকি। আমি বর্তমানে একটা হোটেলে কর্মরত আছি। আপনার কাছে অনুরোধ, ঘটনাটা পুরোটা পড়বেন এবং যদি সিলেক্টেড হয় তবে প্লিজ শেয়ার করবেন। ভূত এফএম আমার পরিবারের সবার একটা প্রিয় অনুষ্ঠান। গত 18/8/12 তারিখে আমার জীবনে ঘটে একটা অদ্ভুত ঘটনা। এর আগের দিন রাতে ভূত এফএম শুনে ঘুমাতে দেরি হয়। আপনার কথা মতো আয়নার সামনে লাইট বন্ধ করে অনেকক্ষণ তাকিয়ে থাকি, কিন্তু ভয়ের কিছুই ঘটেনি। পরে আমার মিসেস চম্পা ও বড় মেয়ে স্নেহা আমাকে এই কাজটি করতে বাধা দেয়। তারপর আমরা ঘুমোতে যাই। সেই রাতে আমি একটা স্বপ্ন দেখি এবং ভয়ে চিৎকার করে উঠি। স্বপ্নটা ছিল এমন, আমি আমার ছোট মেয়ে শ্রেয়াকে নিয়ে একটা জাহাজ ঘাটে যাই। আমার একজন বন্ধুও ছিল আমার সাথে। ঘাটে দাঁড়িয়ে আমরা জাহাজ ও নদী দেখছিলাম। ঘাটে কোনো রেলিং ছিল না। আমার ছোট মেয়ে আমার কোলে ছিল। হঠাৎ আমার মেয়ে আমার কোল থেকে নিচে পড়ে গেল। এক ভয়ানক দৃশ্য। আমি চিৎকার করি। আমি দেখি যে জাহাজের তলার পাশ থেকে তলিয়ে যাচ্ছে। আমি বা আমার বন্ধু কেউই সাহস পাচ্ছি না পানিতে লাফিয়ে পড়ে ওকে সেভ করতে। এমন সময় দেখলাম আমার মেয়েকে 2 হাতে তুলে ধরলো কেউ। আমার মেয়ে পানি খেলে যেমনটি হয় তেমনি কাশছে ও কাঁদছে, আর লোকটি একটা ভাঙা চোয়ালে মুখ ভর্তি লাল দাড়ি নিয়ে কেমন করে যেন হাসছে। আমি লোকটির দিকে তাকে চিৎকার করে কিছু বলার আগেই আমার ঘুম ভেঙে গেল। আমার সমস্ত শরীর কাঁপছিল। আমার মিসেস আমাকে শান্ত করলো আর সব দোষ দিতে লাগলো আমার গতকালের আয়নার সামনে দাঁড়ানোকে। ঘটনা এখানেই শেষ না। এখন রোজার মাস, তাই আমি একটু দেরি করে অফিসে যাই। আমার বাসা কোতোয়ালি থানার ঠিক পিছনে। তাই ওই দিন অর্থাৎ 18/8/12 তারিখ দুপুর 11টা নাগাদ কোতোয়ালি মোড় থেকে 2 নং গেটে আমাদের আরেকটা ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা করি। আমি মাঝে মাঝে লোকাল বাসে করে এমনটি যাই এবং বাসের প্রথম সারির সিট অর্থাৎ ড্রাইভারের পেছনের সিটে বসার চেষ্টা করি। সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক আগে থেকেই বসা ছিলেন। পরনে একটা সাদা রঙের জুব্বা, মুখ ভর্তি লাল দাড়ি। সে মাথা নিচু করে বসে আছে, যেন অনেক ক্লান্ত। আমি তার পাশে বসে পড়ি। বাসে আরো অনেক সিট খালি ছিল, তারপরও আমি কেন যেন ওই সিটেই বসে পড়ি। লোকটির গা থেকে আতরের তীব্র গন্ধ। বাস চলতে লাগলো। হঠাৎ আমার দৃষ্টি গেল লুকিং গ্লাসের দিকে। আমি চোখে ভুল দেখছি ভেবে চোখ মুছে পরিষ্কার করে দেখলাম মুহূর্তে, না, আমি ঠিকই দেখছি। আমার পাশে যে লোকটির অস্তিত্ব আমি দেখছি তা আয়নাতে নেই। আমি ভয়ে কেঁপে উঠলাম আমার পাশের শূন্য সিটটা দেখে। পাশে ঘাড় ঘুরিয়ে দেখি লোকটা যেমনটি বসা ছিল ঠিক তেমনটি বসে আছে। আমি এবার ঘামতে লাগলাম। আমার মাথার চুল নেই। আমার পুরো মাথা ঘামিয়ে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। আমি লোকটি আমাকে তাকিয়ে থাকতে দেখে একবার আমার দিকে তাকালো। এবার যা ঘটলো তা আরো ভয়ানক। অবাক হয়ে দেখলাম লোকটি আর কেউ নয়, সে আমার সেই স্বপ্নে দেখা ভদ্রলোক যে নদীতে পড়ে যাওয়া আমার ছোট মেয়েকে 2 হাত দিয়ে তুলে ধরেছিল। মুখে সেই হাসি। আমি একবার উঠে পড়বো ভেবেও উঠতে পারছি না। আমার শরীরে লোকটির স্পর্শ অস্বস্তি বাড়তে লাগলো। আমি বাসের অন্য যাত্রীদের দিকে তাকালাম। সবাই স্বাভাবিক, তাদেরই মতন। বাস যখন জামাল খান গনি বেকারি হয়ে একটু সামনে একটা মাজার আছে মহসিন কলেজের কিছু আগে, ওখানে একটু থামলো। কিছু লোক উঠলো বাসে, কিছু লোক দাঁড়ানো। ওদের মধ্যে একজন লোক আমাকে ওভারটেক করে আমার পাশে বসা লোকটির ওপর গিয়ে বসলো। আমি জানি না কি দেখলাম। আমি যখন এই ঘটনাটি লিখছি আমার সমস্ত শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে। দেখলাম যে যে লোকটি বসলো সে আর কেউ নয়, সেই বৃদ্ধ লোকটি যে অনেক আগে থেকে আমার পাশে বসা। আমি এক মুহূর্তের জন্য নিজেকে অন্য কোথাও, অন্য কোনো পরিবেশে আবিষ্কার করলাম, যেখানে আমি আর সে লোকটি ছাড়া আর কারো অস্তিত্ব নেই। আমার মাথা ঘুরছিল। বুঝে উঠতে পারছিলাম না যে বাসের অন্যান্য যাত্রীরাও কি তাই দেখলো যা আমি দেখছি। আমি জানি না, কিন্তু এরপরে
তারপরে যা হলো, আমি 2 নং গেটে বাস থামা মাত্রই অস্থির হয়ে গেলাম নামার জন্য। বাসের সবাই লাইন ধরে নামছে ওই স্থানে, আমার পেছন পেছন লোকটিও নামলো। আমি কোনো দিকে না তাকিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলাম। লোকটি আমার হাত টেনে ধরলো। বিলিভ মি অর নট, ওনার হাতের শীতল স্পর্শ আমার হাত থেকে ধীরে ধীরে সমস্ত শরীরে প্রবাহিত হলো। আমি কোনো কিছু বলার আগেই সে আমাকে সুন্দর স্পষ্ট ভাষায় বলল, মানে যেটা হচ্ছে তিনি চিটাগংয়ের ভাষা লিখছেন, চিটাগংয়ের আঞ্চলিক ভাষায়, যার মানে দাঁড়ায় এই পৃথিবীতে অনেক কিছু হবে, সব আল্লাহর ইচ্ছা অনুসারে। এরপর তিনি একটা মাটির ছোট দল আমার হাতের মুঠোয় গুছে দেয়। আমি একটা নিতান্ত বাধ্য হয়ে হাতে নেই। এরপর তিনি আল্লাহ হাফেজ বলে পিছনে ঘুরে হাঁটতে হাঁটতে চলে যান। আমি অন্তত কয়েক মিনিট স্তব্ধ হয়ে থাকি, আর যখন মাটির দলাটার দিকে তাকাই, ওটা গুঁড়ো বালির মতো আমার হাতে মিশতে থাকে। আমি সাহস পাচ্ছিলাম না ওগুলোকে ফেলে দিতে। মুঠো করে নিয়ে এলাম আমাদের 2 নং গেটের আরেকটা বেঞ্চে। এরপর একটা টিস্যু পেপারে মুড়ে ওটাকে মানি ব্যাগে রেখে দিলাম। আমি জানি না এমন কেন হলো বা এর কোনো ব্যাখ্যা আছে কিনা, তবে সেই দিনটা আমার কাছে আমার অনেক ভালো কাটে। আমার অনেক টেনশনের সমাধান হয়। আমার মনে কোনো কেমন যেন সাহস, স্বস্তি ফিরে আসে। আমি বাসায় ফিরে ওই মাটির গুঁড়োগুলোকে একটা আগর বাতির ভেতরে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে যত্ন করে রেখে দেই। ওটা আমার কাছে এখনো আছে, কিন্তু এর কার্যকারিতা আছে কিনা আমি জানি না। ধন্যবাদ আসল ভাই। আমার এমন অনেক ঘটনা আছে, সুযোগ পেলে পরে বলবো। যাক, ঘটনাটা বললাম, ভালো লাগলে শেয়ার করবেন। এটা আমাদের পাঠিয়েছেন নোয়েল শিকদার, এবং তিনি একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিজনেস ডেভেলপমেন্ট সেই পোস্টে চাকরি করছেন, এবং তিনি লিখেছেন জিইসি মোড়, চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ চমৎকার ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব এবং তারপরে আবারও ফিরে আসবো। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আজকের এপিসোডে যদি কেউ আনফরচুনেটলি মিস করে ফেলেন, তাহলে চিন্তার কোনো কারণে আপনি আবারও এটা শুনতে পারবেন, এবং সেটা শুনতে হলে আপনার যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করবেন 4040, সিলেক্ট করবেন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলো অপশন আপনাকে দেয়া হচ্ছে, এবং এই এপিসোডগুলোর মোট থেকে আপনি যে এপিসোডটি মিস করেছেন বা যেটি আপনি আবারও শুনতে চান, সেটা চাইলেই শুনতে পারবেন। এবং এখন আপনি যদি ভূত এফএম এর যে টিউনটা রয়েছে, এই টিউনটা যেটা এখন প্লে করা হচ্ছে, সেটা যদি আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান, তাহলে আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125, এবং এটা আপনি অ্যাক্টিভেট করতে পারেন একটা SMS পাঠিয়ে। এবং SMS পাঠানোর জন্য আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে এই টিউনটি আপনার হয়ে গেছে। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমাদের নতুন যিনি আছেন গেস্ট একজন, তিনি এসছেন এবং তিনি আপনাদের ঘটনা শোনাবেন। আপনার নামটা বলবেন। হাই লিসনার, আমি পুরান ঢাকা থেকে সূত্রাপুর লক্ষ্মীবাজার থেকে এসেছি। আচ্ছা, আমার নাম মুন্না। ওকে মুন্না, আপনার ঘটনা বলেন। আমার ঘটনা হচ্ছে, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ, তখনকার ঘটনা। তো তখন যেমন আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর। তো আমার পরীক্ষা শেষ বিধায় আমার সব ফ্রেন্ডরা আমাকে বলে যে তোমার বাসা বিক্রমপুরে, তো আমরা চলো তোমাদের দাদির বাড়ি যে বেড়ায় আসি কয়দিন। তো আমিও রাজি হই, ঠিক আছে। আমার গ্রামের বাড়িতে শুধু আমার দাদি থাকে আর একটা কাকা থাকে। তো আমরা সবাই প্ল্যান করি বিক্রমপুর যাব 2 দিনের জন্য। তো ওইখানে ফ্রেন্ডরা মিলে কয়েকজন যাই ওইখানে ঘুরতে। পরে যেদিন যাই সেদিন ওইখানে ডিনার করি রাতে করে, তারপর আমরা আলাদা একটা ঘরের ভিতরে থাকি। তো সো ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি যে রাতে সেদিন আর ঘরের মানে বাসায় না কাটিয়ে টাইমটা জাস্ট আমরা বাইরে ঘুরবো সারা রাত। তো এই জন্য আমরা সেদিন মানে বাসার কাউকে জানাই নেই, গেট লক করে বাইরে দিয়ে তালা মেরে আমরা বাসায় বাইরে চলে যাই। তখন অনেক প্রায় 11টা। তো রাতের গ্রামাঞ্চলে তো রাত 8টার পরে অনেক নীরব। তো 11টা, তারপরে আমরা যখন ঘুরতেছি, ওদিকে নদীর পাড় আছে আমাদের, ওদিকে লোহজন থানা। তো ওইখানে অনেক ঘোরার জায়গা, স্পট গুলাতে ঘুরতেছি, নদীর পাড় দিয়ে আমরা ঘুরতেছি। তো ঘোরা অবস্থায় যেমন তখন প্রায় 11টা-12টা বাজে, তখন আমাদের গ্রামের বাড়ির যে ফ্রেন্ড আমাদের সঙ্গ দিচ্ছিল ওইখানকার, তো ও মানে ওর আবার মানে ওইখানে মাছ ধরে আর কি, নদীতে অনেকে আছে।
তো রাত জেগে মানে পদ্মা নদীতে অনেকে মাছ ধরে, মানে মাঝিরা, মানে জেলেরা। তো আমার ওই ফ্রেন্ডের সাথে একটা মাঝির পরিচয় ছিল, তো আমরা প্ল্যান করি কি যে নদীর পার হয়ে এখানে চর আছে, তো চরে যাব, আমরা চরে ঘুরবো। তো ওই ফ্রেন্ডের মাধ্যমে একটা মাঝিকে রিকোয়েস্ট করে মানে আমাদের ওই পারে নিয়ে যাওয়ার জন্য বলি, বিনিময়ে কিছু টাকা, মানে কিছু টাকা দিব এরকম বলে রাজি করে ওই পারে যাই। তো চরের ভিতরে আমরা যাই, ফ্রেন্ডরা মিলে চরে ঘুরতেছি, অনেক দৌড়াদৌড়ি করতেছি এরকম। তো ওইখানে যেমন চরের মানে চরের মধ্যে যেমন অনেক কাশফুল ছিল আর কি। তো ওইখান থেকে আমার মানে যেখানে আমাদের মাছি নামাই দিচ্ছে ওইখান থেকে আমরা হাতটা অনেকটা ভিতরে চলে যাই চরের দিকে, মানে সাইড নদীর পার ঘেরে, মানে পার ঘেসে আমরা অনেকটা দূরে যাই। তখন আমরা হঠাৎ করে দেখি যে একটা লোক কাশফুলের মানে কাশবনের ভিতর থেকে বের হয়ে আসলো হঠাৎ করে, মানে আমাদের দিকে আসতেছে। তো আমরা তাকে জাস্ট জিজ্ঞেস করি যে কি ব্যাপার, আমরা একটু সাহস করে জিজ্ঞেস করি কি কাকা আপনি কোথায় যাচ্ছেন বা এরকম। সে কোনো আমাদের রেসপন্স করে না, সে সোজা কি করে পানির দিকে নামতে থাকে, নদীর পাড়ে নদীর ভিতরে নেমে যায়। তো নদী আঁটু পর্যন্ত পানিতে নামে। আমরা ভাবছি যে সে হয়তো বা এখানকার কোনো কৃষক বা জেলে এরকম কেউ হবে, কিন্তু যেহেতু সে কাশবনের ভিতর থেকে বেরোয় আসছে একটু ভয় লাগে ব্যাপারটা, যে এখান থেকে কেন আসলো, ব্যাপারটা কি। সে আমাদের কোনো কথার উত্তর দিচ্ছে না, একটু ব্যাপারটা অবাক লাগে। তারপরে সে যখন পানিতে নামছে আমরা ভাবছি যে সে হয়তো বা হাত মুখ ধুবে এরকম কিছু, বাট সে আঁটু থেকে বুক পানি পর্যন্ত নেমে গেছে, সেখানে যে গোসলের মতো করতেছে, মানে গোসল করতেছে, ডুব দিচ্ছে। আর তখনকার মানে নদীতে কোনো স্রোত বা পানি স্থির ছিল, কোনো স্রোত ছিল না। তো আমরা দেখলাম কি সে কয়েকবার মানে গোসলের মতো করতে করতে হঠাৎ ডুব দিচ্ছে, তো তখন সে ভ্যানিশ, ওইখানে আর ডুব দিয়ে উঠতেছে না। তো আমরা অনেকক্ষণ দেখলাম, অবজার্ভ করার পরে দেখলাম সে আর উঠে না উপরে। তো ব্যাপারটা পুরোপুরি আমাদের মানে ভয় লাগে যে সে গেল কই, পানির কোথাও কোনো মানে অন্য জায়গায় যে ডুব দিয়ে অন্য দিক থেকে উঠবে সেরকম স্কোপ নেই। আমরা সব জায়গাতে খুঁজেছি, পাইনি। তো আমরা এখানে চলে আসি, আমরা এসে মাঝিকে ডাক দিই, আবার মাঝিরা মানে এসে আমাদেরকে আবার নদী পার করে নিয়ে যায়, আমরা বাসায় চলে আসি। তো সেদিন রাতে আর কিছু হয়নি, পরে সকালে আমরা উঠে সবার সাথে ব্যাপারটা শেয়ার করি আমার কাকার সাথে। তো কাকার কাছ থেকে শুনতে পারি যে এখানে একটা ঘটনা আছে এরকম, যে মানে ওই কাশবনের ভিতরে একটা লোক, মানে সেদিন অবশ্য একটা মিস করেছি কথা, যে রাতে আমরা ঘুরতে গিয়েছিলাম তখন পূর্ণিমার রাত ছিল। তো এরকম কোন এক পূর্ণিমার রাতে মানে কেউ হয়তো বা মানে এরকম শুনেছে যে ওইখানে কাশবনের ভিতরে একটা লাশ পাওয়া গেছিল। মানে লাশটার অবস্থা ছিল অনেক পচা একটা লাশ, মানে অনেক দিন ধরে মানে কেউ যদি মেরে তাকে মাটির নিচে পুঁতে ফেলে, তারপরে 20-25 দিন হয়ে গেলে কুকুর বা শিয়ালে টেনে মানে বিক্ষিপ্ত করে ফেলে লাশটা। তো ওইখানে যেমন এরকম একটা লাশ পাওয়া গেছিল, পরবর্তীতে যেমন লাশ থেকে গন্ধ বের হলে অনেক গ্রামবাসীরা খুঁজে বের করে কাশবনের ভিতরে লাশটা যেমন মানে মানে এমন একটা সিচুয়েশন ছিল, পুলিশ এসেছে তদন্তের জন্য, বাট এই লাশটাকে আর কোনোভাবে পোস্টমর্টম করা সম্ভব ছিল না, মানে পুরো বিক্ষিপ্ত একটা লাশটাকে তখন ওইভাবে ওই অবস্থায় মাটি নিচে ভালো করে পুঁতে দেওয়া হয় যাতে গন্ধটা না ছড়ায়। তো এখানে হুজুর, যেমন আমাদের এখানকার যে হুজুররা আছে সেই হুজুরা এরকম ব্যাখ্যা দিয়েছে ব্যাপারটা যে লাশটাকে তো মারার পরে যেহেতু পুঁতে ফেলা হয়েছিল সেটাকে গোসল করা হয়নি। তো সব লাশদেরই তো নিয়ম মানে মৃত্যুর পরে পবিত্রভাবে গোসল করে তাকে দাফন করা, বাট যেহেতু এই জিনিসটা হয়নি, সো ওই লাশটার মানে অতিপ্ত আত্মার একটা যে সে গোসল করে। তো এই কারণে ঘটনাটা কি শুধু আমাদের সাথে না, এরকম আরো কয়েকজনের সাথে অনেক এরকম ঘটেছে, যে কেউ হয়তো এখানে দেখেছে কাশবন থেকে একজন মানুষ মানে এসে নদীতে নেমেছে, বাট এখান থেকে আর পাওয়া যাচ্ছে না তাকে। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে বেশ কিছু SMS আছে, সেই SMS গুলো আমরা পড়তে চাই। আমাদেরকে স্বপন SMS করেছেন DMCH থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই, আমি ভূত FM শুনে খুব ভয় পাই, সারাদিন এবং সারা রাত খুব ভয় কাটে। নেক্সট ভূত FM শুনবো কি শুনবো না বুঝতে পারছি না। মাসুদ আমাদের ফার্ম গেট থেকে লিখেছেন যে রাসেল ভাই, আপনি আমার SMS পড়েন না, আমি 2 মাস যাবৎ নিয়মিত SMS করছি, কিন্তু আমার SMS পড়া হয় না, অনেক কষ্ট নিয়ে SMS করছি। পড়ে ফেললাম আপনার SMS। পিয়াসা আমাকে SMS করেছেন যাত্রাবাড়ি থেকে, তিনি এবং তার সিস্টার, তার বোন এশা ভূত FM শুনছেন, এশা খুব ভয় পাচ্ছে। রনি বাড্ডা থেকে লিখেছেন যে তারা 9 বন্ধু মিলে 8 তলার ছাদে বসে ভূত FM শুনছেন। আবু রনি তারা খুলনা থেকে লিখেছেন অনেকদিন পর শুনছি। এবং আমাকে উমর লিখেছেন খুলনা থেকে যে ভাইয়া ভূত FM ইজ অসম, এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি অনেকবার ট্রাই করলেন কিন্তু তার SMS কখনোই পড়া হয় না। মাতির আমাকে SMS করেছেন ভূত FM, আচ্ছা ফ্রম মাহির ভূত, আচ্ছা মাটির ভূত তিনি SMS করেছেন ঢাকা থেকে, এবং তিনি বলছেন তার কাছে খুব ভালো লাগছে।
এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাকে ইকবাল চট্টগ্রাম থেকে SMS করেছেন। এছাড়া আমাকে SMS করেছেন ইন্দ্রিলা, SMS করেছেন আমাদেরকে সাজ্জাদ, এবং SMS করেছেন আমাদেরকে শাকিল মিরপুর থেকে, রায়হান আমাদেরকে SMS করেছেন নরসিংদী থেকে, মিস্টার অ্যান্ড মিসেস ডিউক আমাদের SMS করেছেন, তানহা আমাদের SMS করেছেন মিমতলি থেকে। এছাড়াও চন্দন আমাদের SMS করেছেন আমাদেরকে আহাদ রামপুরা থেকে, ফারহানা আমাদের SMS করেছেন নোয়াপাড়া যশোর থেকে আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি নেক্সাস মৃদুল যাত্রাবাড়ি থেকে, শরীর অনেক খারাপ তাও কষ্ট করে তিনি ভূত FM শুনছেন। পিউ চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন কেন তার SMS পড়া হয় না। ঔশিক, সুমন, সুজন আমাদের SMS করেছেন, তারা তিনজন মিলে একসাথে শুনছেন আমাদেরকে। আফ্রিদি আমাদেরকে চাংখারপুল থেকে SMS করেছেন, ঢাকা থেকে আমাদের SMS করেছেন। তারিন সোহেল আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন তিনি। কামরুল সিলেট থেকে SMS করেছেন আমাদেরকে। মিল্টন আমাদের SMS করেছেন নরসিংদী দাসপাড়া থেকে, এবং আজকে তার মনটা অনেক খারাপ এবং তিনি তার কিছুক্ষণ আগে তার চাচাতো ভাইয়ের মেয়ে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই জন্য তার মনটা বেশ খারাপ। আমাদেরকে এছাড়াও SMS করেছেন রায়হান সহ আরো অনেকে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তীতে আমাদের আরো একজন গেস্ট এখানে রয়েছেন যার কাছ থেকে আমরা ঘটনা শুনব। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ লিসেনার্স, আমার নাম রাসেল এবং আমি টঙ্গীর এশানগর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলতেছি সেটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার সাথে এটা হয়। আমার তখন সেকেন্ড টার্ম ক্লাস টেস্ট চলতেছে। আমার ক্লাস টেস্ট একদিনে 2টা হতো। তো ফার্স্ট ক্লাস টেস্টটা দিয়ে আমি যখন বাড়িতে আসি, এসে শুনি যে আমার পাশের বাড়িতে যে একজন মহিলা আছে উনি নাকি জিনে ধরছে। তো শুনে আমার কাছে ব্যাপারটা খুবই আমি সারপ্রাইজড, আর ভালো লাগতো ব্যাপারটা যে ভূত দেখবো এই চিন্তা করে আমি সেখানে দৌড়তে গেলাম। গিয়ে দেখি যে উনি একটা মেহেদি গাছের গোড়া ধরে বসে আছে। তো হয়েছে কি যে সে বলতেছে মহিলাটা, আমি এখানে থাকবো, এখান থেকে যাব না, আমার রাস্তা নেই এখানে, আমি এখান থেকে কখনই যাব না। তো লোকজন তাকে বলতেছে তুমি এখানে কেন, এখান থেকে চলো, এখানে থাকাটা ঠিক না। তাকে একটু টানাটানি করতেছে, কিন্তু ওই মহিলাটা সেখান থেকে আসতেছে না। এই অবস্থা হওয়ার পর আমার পরের ক্লাস টেস্টের সময় হয়ে যাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে সেখানে স্কুলে চলে গেলাম। বিকালে আসলাম, বিকালে এসে দেখি যে সে একই অবস্থা, ওই মহিলাটা এখনো ওই মেহেদি গাছের গোড়া ধরে বসে আছে। তো সেখানে গেলাম, গিয়ে বসে আছি, দেখতেছি যে সে কি করতেছে। মহিলাটার কণ্ঠস্বর একেবারে পুরুষের মতো হয়ে গেল এবং সে জাস্ট গোঙাচ্ছিল, শব্দ করতেছে, কোনো কথা বলতেছে না। এর মধ্যে তারা মহিলার যে রিলেটিভ ছিল তারা একজন ওঝা ডাকলো। ওঝাটা দেখতে বেশ ইয়ং, আমি দেখে অবাক হইলাম। তো সে বললো কি যে কিছু লোক বললো যে আপনারা একটা কাজ করেন, ওনারে ওই মেহেদি গাছে ওইখান থেকে একটু সরায় রাখেন, টেনে একটু সরিয়ে নেন। তো আমি গেলাম ধরে টানাটানি করলাম, আমরা 3-4 জন ধরে টানাটানি করতেছি, বাট ওই মহিলাটাকে ওইখান থেকে কোনোভাবে সরাইতে পারতেছিলাম না। তো ওঝাটা আমাকে বললো যে তুমি একটু সরে দাঁড়াও। তা আমি সরে গেলাম। ওঝাটা করলো কি যে উনি গেল, জিনে ধরে যে মহিলাটা আছে ওনার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল যেটা আছে সেখানে একটু চেপে ধরছে, নখতে চেপে ধরছে। ধরার পরপরই বললো যে আপনারা বাকি যারা আছেন তারা ছেড়ে দেন। আমি অবাক হয়ে তাকে এলাম যে আমরা 3-4 জন ধরে যাকে টানলাম তাকে একচুয়ালি নড়াইতে পারলাম না, কিন্তু ওই ওঝা যে ছিল উনি জাস্ট ওনার আঙ্গুলটা চেপে ধরলো এবং টেনে নিয়ে চলে যেতেছে, সোজা। ওই মহিলাটা কিচ্ছু করলো না, কিচ্ছু বললো না, চুপচাপ তার সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো আমরা পিছন পিছন গেলাম, এদিকে মহিলার বাড়িতে যখন তাকে নিয়ে যাওয়া হলো, মহিলাটা নিস্তেজ হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তো ওঝা যে ছিল সে বললো যে এখন আর কোনো প্রবলেম হবে না, এখন তো জিনটা চলে গেছে, আমি আর এখন কিছু করতে পারবো না, আবার যখন এরকম হবে তখন আমাকে ডাকেন, আমি তখন ব্যবস্থা করবো। তো সেই দিন এইভাবে চলে গেল। নেক্সট ডেতে শুনলাম যে ওই মহিলাকে নাকি আবার জিনে ধরছে। তো সেখানে গেলাম, তার বাড়িতে যেয়ে দেখি যে রাসেল ভাই খাটের যে স্ট্যান্ড থাকে মশারি লাগানোর জন্য, ওই স্ট্যান্ডটা ব্যাস হবে 2 ইঞ্চি, আর মহিলার ওয়েট আমি বলে দিই, আমি বলতে ভুলে গেছি, 80 to 85 কেজি মহিলার ওয়েট হবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে ওই মহিলাটা ওই 2 ইঞ্চি বেশি একটা খাটের স্ট্যান্ডের উপর কিভাবে পা ঝুলিয়ে বসে আছে, একেবারে ফেমাস। শুধু যে আমি দেখেছি তাই না, আমার সাথে আমার যে ফ্রেন্ড আসছে শাকিল, ও ছিল, ও নিজেও দেখছে এই ব্যাপারটা, আর ওইখানে আরো অনেক লোকজন ছিল, তারা দেখলো।
তো ওই মুহূর্তে করলো কি যে ওই মহিলা রিলেটিভরা যা ওই ওঝাকে আবার খবর দিল। ওঝাটা আসলো, এসে ওখানে বাচ্চা যারা ছিল, তখন ছোট ছিলাম, বাচ্চা যারা ছিল তাদেরকে একটু সরাই দিল। তো ওঝাটা কোন রকম কিছু পড়লো, ভিড় করে কি যেন পড়লো, পড়ার পর মহিলাটা ওইখান থেকে মানে খাটের উপর পড়ে গেল। তারপর লোকজন ধরাধরি করে তাকে তার ঘরে মানে তার পাশের রুমে নিয়ে গেল। সেইখানে নিয়ে যাওয়ার পর ওঝাটা করলো কি ঘরে লাইট যে ছিল সেগুলি জেলে দিল, আর বলল যে 2 জন লোক আইসা মহিলাটাকে 2 হাত ধরে মানে চেপে রাখতে। তো আমরা সেখানে গেলাম, দরজার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি ব্যাপারগুলি। তো ওই ওঝা যে ছিল সে কিছু পড়তেছে, বিড়বিড় করে কিছু পড়তেছে। এরকম একটা সময় আমরা দেখলাম যে ওই ওঝার হাতে তার লাঠি ছিল, লাঠি দিয়ে ওই ওঝাটা যে জিনে ধরা মহিলার শ্যাডো যে ছিল, লাইটের আলোর কারণে যে শ্যাডো পড়ছে ওই শ্যাডোতে আঘাত করতেছে, আর মহিলাটা ব্যথা পেতেছে। মহিলাটা যতবার আঘাত করতেছে ওঝা, মহিলাটা ততবার চিৎকার করে উঠতেছে, এবং তার গলার কণ্ঠস্বর একেবারে একটা পুরুষের মতো বারবার চিৎকার করতেছে। ওই ওঝাটা দেন মানে প্রশ্ন করলো যে তুমি কেন আসছো, তুমি ওরে কেন ঢুকছো? তো ওই মহিলাটা মানে বলতেছে যে না আমি কিছু বলবো না, এরকম ভাবে মানে পুরুষের কণ্ঠে বলতেছে। তারপর আবার আঘাত করলো, আঘাত করার পরে মহিলাটা বললো যে মহিলাটা আর কি জিনটা বললো যে হ্যাঁ আমি বলতেছি যে তার সাথে নাকি তাদের যে ভাড়াটিয়া আছে তাদের সাথে কিছু প্রবলেম হয়েছে, তো ওই ভাড়াটিয়া তার উপরে জিনটা চালান করছে। তো রাসেল ভাই ওইখানে ওই যে ওঝাটা ছিল সে যখন তার শ্যাডোতে আবার আঘাত করলো যে বলো তোমার নাম কি, তোমার নামটা বলতে হবে। তো জিনটা কিছুতেই নাম বলতে চায় না, মানে মহিলাটা নাম বলতেছে না, যে না আমি বলবো না এরকম করতেছে। তো এট লাস্ট যখন আরো আঘাত করলো তখন বললো যে ওই জিনটার নাম নাকি শীষ। তো লিসেনারদের আমি বলে রাখি যে যাক এটা জিনের একটা নাম জানা গেল যে শীষ। তারপরে বললো যে ওই মহিলাটাকে বলতেছে যে জিনটাকে বলতেছে ওঝা যে তুমি এখন ওকে ছেড়ে চলে যাবা, আর যে তোমাকে পাঠাইছে তার উপরে যা ভর করবা। তো মহিলাটা বলতেছে যে না আমি এটা করতে পারবো না, তার উপরে আমি ভর করতে পারবো না, তাহলে আমার সমস্যা হবে। তো এইভাবে কিছুক্ষণ আর্গুমেন্টের পর মহিলাটা বললো যে ঠিক আছে আমি তো ওর উপরে ভর করতে পারবো না, তবে আমি চলে যাব। তো চলে যাবে বলতে ওঝা বলতেছে তুমি যে চলে যাবা সেটা আমি বিশ্বাস করবো কিভাবে, তুমি কোনো প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে যাবে। তো ওই জিনটা বলতেছে যে আমি যাব, ঠিক আছে আমি যাব। ওকে ওই যে ওইখানে যে বাড়ি ছিল বাড়ির সাথে কিছু গাছ ছিল, ওইখানে একটা জাম গাছ আছে। তো ওই জিনটা বলতেছে যে আমি যাব, যাওয়ার সময় ওই জাম গাছের একটা ডাল ভেঙে পড়বে, তাহলে মানে বুঝতে পারবেন যে আমি চলে গেছি। তো ঠিক আছে এটা করার পরে ওঝাটা আবার কিছু বিড়বিড় করে কিছু পড়লো, পড়ার পরে হঠাৎ করে মহিলাটা যেখানে বসেছিল সেখান থেকে মানে লাফ দিয়ে কিছু দূর গিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর মহিলাটা অজ্ঞান, আর একটু পরে দেখা গেল যে ওই জাম গাছের একটা ডাল ভেঙে পড়ে গেছে। তারপরে ওঝাটা বললো যে হ্যাঁ এখন আর কোনো সমস্যা নেই, জিন চলে গেছে আর মহিলাটা এখন ঠিকঠাক হয়ে যাবে। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS আমার কাছে আছে। খোকন লিখেছেন যে তারা 3 কাজিন ইমরান, নাজিম, জসিম পুকুর পাড়ে বসে ভূত FM শুনছেন এবং খুব ভয় পাচ্ছেন। সুলতান আমাদের লিখেছেন হ্যালো রাসেল ভাই, আই এম লিসনিং টু ভূত FM, এবং 4 উইক হয়ে গেল তিনি ভূত FM শুনছেন, এবং তিনি বলছেন দিস ইজ মাই লাস্ট ডে, এবং বিকজ আই এম গোয়িং ব্যাক টু দুবাই ফর স্টাডিজ। সো আমরা আপনাকে খুব মিস করবো, আশা করছি যে আবার যখন ফিরে আসবেন তখন আবারও আমাদের সঙ্গে থাকবেন ঠিক একইভাবে। সঙ্গীতা আমাদের লিখেছে নারায়ণগঞ্জ থেকে যে ভাই আজকের ঘটনাগুলো খুব মজার, এবং আমার কাজিন একটা একা খুব এনজয় করছি। আচ্ছা, অভি আমাদের SMS করেছেন যে রাসেল ভাই আমি ঢাকার বনশ্রী থেকে, আমি ভূত FM-এ কিছু কাহিনী শেয়ার করতে চাই। আজ ভূত FM-এ অনেক গেস্ট আসলেও কেন জানি না ভয় পাচ্ছি না। তার মানে বুঝতে পারছি আপনার ঘটনাগুলো সেরকম ভয় হবে, কারণ অলরেডি আমার কিছু কিছু ঘটনা এখানে খুব বেশি রকম আমার নিজেই আমি ভয় পেয়েছি। সো আমার মনে হয় যে না জানি আপনি কত ভয়ঙ্কর ঘটনা নিয়ে বসে আছেন। সো আপনি আমাদেরকে ইমেল করে দিন bhutfm@radiofurti.fm অ্যাড্রেসে, bhutfm@radiofurti.fm। অজ্ঞাত কবি সিলেট থেকে লিখেছেন প্লিজ রাসেল ভাই আমার SMS-টা পড়বেন, আজকের এক্সপেরিয়েন্স গুলো খুবই দারুণ, আমি একটা রিয়েল এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। একইভাবে আমাদেরকে ইমেল করুন bhutfm@radiofurti.fm। তাজ আমাদের লিখেছেন যে তার গার্লফ্রেন্ড তিনি হারিয়েছেন, অনেক ফ্রেন্ড হারিয়েছেন, জীবন থেকে একটা বছর হারিয়ে গেছে, বাট ইয়ারফোন হারাননি, বিকজ ভূত FM শুনতে হবে। বাহ, চমৎকার।
আমাদেরকে জনি মিরপুর থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন আমাদেরকে আকুল মুন্সিগঞ্জ থেকে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি ইমজার খান, এবং আজকে তার ভর্তি অনেক জোশ লাগছে। শাওন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে মিফতাহ সিলেট থেকে। এছাড়াও ইন্দ্রাণী এবং ইন্দ্রজিৎ আমাদের SMS করেছেন, তাদেরকে সব ভূত এফএম আজকে অনেক ভালো লাগছে। ভূত এফএম ইজ দ্য বেস্ট। আচ্ছা, আই এম সো স্মল। আচ্ছা, তিনি একটা ছোট ঘটনা পাঠাতে চান বোধহয়, এরকম কিছুটা বলেছেন। আচ্ছা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন রমজান, এছাড়াও SMS করেছেন রোমান কক্সবাজার থেকে, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে অনেকগুলো SMS করেছেন। আমাদেরকে সানিফ SMS করেছেন। এছাড়াও আমাদেরকে আরো SMS করেছেন আরিফ চিটাগং থেকে। আমাদেরকে SMS করেছেন নয়ন কলাবাগান থেকে, এবং তিনি বলছেন যে আমার লাইফে অনেক ট্রু কাহিনী আছে, আমি শেয়ার করতে চাই। vootfm@radiofurti.fm এই অ্যাড্রেসটি মনে রাখলেই চলবে। যে কোনো ঘটনা আপনি এখানে শেয়ার করতে পারবেন। রিম আমাদের SMS করেছেন, 4 জন মিলে লাউড স্পিকার দিয়ে ভূত এফএম শুনছেন তারা। এছাড়া আমাদেরকে সৌরভ SMS করেছেন আমাদেরকে সোহাগ। এছাড়াও আমাদেরকে তমাল SMS করেছেন কাঁচপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সারিতা। এছাড়াও আমাদেরকে SMS করেছেন তাসনিফ মগবাজার থেকে। মেহেদি বরিশাল থেকে আমাদের SMS করেছেন। নিক্সন আমাদেরকে SMS করেছেন সুজন সহ আরো অনেকে। যারা SMS করতে চান তারা SMS করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আরো একটি ঘটনা, এবং যে ঘটনাটি এখন পড়ে শোনাবো সেই ঘটনাটি এমন একজনের যিনি আজকে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি, বাট তিনি ঘটনা পাঠিয়েছেন। আমি আজকে শুরুতেই কথা দিয়েছিলাম যে অনেকগুলো ঘটনা আজকে পড়ে শোনানোর মতো আছে আমার কাছে, সেরকম একটা ঘটনায় যাচ্ছি। আচ্ছা, লিখছেন যে প্রিয় রাসেল ভাই, শুরুতে আমার সালাম নেবেন। জিজ্ঞাসা করব না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি রবিন, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এতদূর থেকে আসাটা সম্ভব নয়, তাই আমি চাই আপনি ঘটনাটা পড়ে শোনান। ছোটবেলা থেকে জিন ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমায় বিশ্বাস করতে বাধ্য করেছে। আমরা প্রতিদিন অনেক কিছু দেখি যার অনেক কিছুরই ব্যাখ্যা আমাদের অজানা। যেগুলো ব্যাখ্যা আমরা দিতে পারি না সেগুলো মনের ভুল কিংবা ভ্রম বলে উড়িয়ে দিই। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমার মনের ভুল বা ভ্রম নয়। আজও ঘটনাটা মনে পড়লে শিউরে উঠি, আজও আমায় তাড়া করে ফেরে। ঘটনাটা 2003 সালে ঘটা। বলে রাখা ভালো, আমার বাবা সরকারি কর্মচারী, তার চাকরির সুবাদে আমাদের অনেক জায়গায় যাওয়া লাগতো। একবার তার বদলি হয় চট্টগ্রামের ব্যাটারি গলিতে এক সরকারি বাংলোতে আমাদের থাকার জায়গা ঠিক হয়। অত্যন্ত নির্জন একটা জায়গা, চারপাশ গাছপালায় ঘেরা। শহরের মধ্যে এমন জায়গা খুবই কম দেখা যায়। আশেপাশে তেমন কোনো একটা বাড়ি নেই, অনেক দূরে দূরে এক একটা বাংলো। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা, আমার বড় বোন। বাড়িটার বর্ণনা দিয়ে রাখি, অনেক বিশাল একতলা বাংলো বাড়ি, রুমগুলো বেশ বড়। প্রথম জায়গায় আসলে সবার যেমনটা লাগে, এবং আমাদেরও সেই একই অবস্থা হয়েছিল আর কি। তো কোনো খেলার সাথী নেই, তবে কয়েকদিন যেতে না যেতেই মানিয়ে নেই। অনেক কাছের একটি স্কুলে আমাকে একটা কাছের স্কুলে ভর্তি করা হলো। আপু ঘর বদলের সময় আমাদের সাথে এসেছিলেন। কয়েক পরে দুলাভাই এসে তাকে নিয়ে যায়। পুরো বাড়িতে আমি, আমার বাবা, আমার মা, আমার বাবা। বাড়ির কেয়ারটেকার সকাল থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে চলে যান। সে সময় 8টা মানে অনেক রাত। প্রথম কয়েকদিন ভালোই কাটলো। একদিন নানি অসুস্থ খবর আসে। আমাকে একা ফেলে মায়ের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু নতুন স্কুল ভর্তি হয়ে অনুপস্থিত হওয়াটা ঠিক হবে না, তাই মা একাই রাজশাহী চলে গেলেন। মাকে সকালে ট্রেনে তুলে দিয়ে আব্বা অফিসে চলে এলেন। আমি যথারীতি স্কুলে চলে গেলাম। বাবার অফিস থেকে ফিরতে 6টা বাজে। আমার স্কুল ছুটি হয় 2টায়। স্কুল বাসার খুব কাছেই। মায়ের বারণ, স্কুল থেকে বের হয়ে কোনো দিকে না গিয়ে সোজা বাসায় আসতে হবে। একে তো নতুন শহর, তার উপর নির্জন জায়গা। কতটা নির্জন ঠিক না গেলে উপলব্ধি করতে পারবেন না।
নিজের পায়ে হাঁটার আওয়াজ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। ওই দিন যথারীতি 2:20 মধ্যে বাড়ি চলে আসি। কেয়ারটেকার চাবি দিয়ে দরজা খুলে দেন এবং আমাকে বলেন সাবধানে থাকতে। আমি একাই ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ঘরের ভেতর কেমন একটা নিস্তব্ধতা। ভাবি মা নেই হয়তো, তাই এমন লাগছে। আমার রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। টেবিলে বোয়া রান্না করে রেখে গেছে। খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুতেই চোখ লেগে আসলো। হঠাৎ ঘুম ভেঙে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। গায়ে কাঁটা দিয়ে গা শিউরে উঠল। আমি দেখি একটা ছোট 2-3 বছরের বাচ্চা আমার দিকে তাকিয়ে মেঝেতে বসে হাসছে। ভয়ঙ্কর হাসি। চিৎকার করতে চাইলাম, কিন্তু কেন যেন পারলাম না। আমি তখন সব দেখছি। দেখলাম বাচ্চাটা হেঁটে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। আমি আরো কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম। এক দৌড়ে রুম থেকে বের হয়ে সোজা দরজাটা খুললাম। দেখি দারোয়ান চাচা বাইরেই আছে। তার কাছে পুরো ঘটনাটা খুলে বললাম। ঘড়িতে সময় তখন 5টা। আমার দিকে অনেকটা সময় তাকিয়ে থেকে তিনি বললেন, আমি ভুল দেখেছি। কারণ আশেপাশে এমন কোনো বাচ্চাই থাকে না। ঘুমের ঘোরে হয়তো বা ভুল দেখেছি বলে ধরে নেই। বাইরে বসেই অনেকটা সময় কাটিয়ে দেই। 6টার কিছু আগেই বাবা চলে আসেন। বাবা আসতেই মায়ের সাথে কথা বলিয়ে দেন। মায়ের সাথে কথা বলে ভয়টা অনেকটা দূর হয়। সেই রাতে বাবার সাথেই ঘুমাই। সেই দিন রাতটা ভয়ে ভয়ে পার করলাম। কয়েকদিন ভালোভাবেই কাটলো। একদিন স্কুল থেকে আসার সময় আমাদের আঙিনার ভেতর ঢুকতেই অবাক হই। একজন যুবতী মহিলা আমাদের আঙিনায় কাপড় শুকাচ্ছে। মধ্যবয়সী একজন মহিলা, মলিন ফ্যাকাশে চেহারা, সাদা শাড়ি পরা। আমি ভাবলাম হয়তো আশেপাশে কেউ কিংবা কেয়ারটেকারের আত্মীয়। একটু সামনে গিয়ে পেছনে ফিরে তাকাতে দেখি কেউ নেই। চিন্তায় তেমন কিছু আসলো না। ঘরের সামনে গেলে দারোয়ান চাচার দরজা খুলে দিলেন। কেন জিজ্ঞাসা করে বসলাম, চাচা ওই মহিলা কি আপনার পরিচিত কেউ? উনি অনেকটা অবাক হয়ে বললেন, কোন মহিলা? বুঝতে বাকি রইল না আঙিনায় যে ভেতর যাকে দেখলাম সে কোনো মানুষ নয়। কিছু না বলে ঘরে ঢুকে গেলাম। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ঝর্ণা ছেড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম চুপ করে। সবই কি তাহলে মনের ভুল? গোসল করে বের হতে যা দেখলাম, তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দেখলাম ওই সাদা শাড়ি পরা মহিলা আমার ঘরে দাঁড়িয়ে। দরদর করে সারা শরীর থেকে রক্ত ঝরছে। পুরো ঘর রক্তে ভরা। জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল নিজেকে আবিষ্কার করলাম বিছানায় শোয়া অবস্থায়। জ্বরে গা কাঁপছে। আমার এই অবস্থা দেখে আমার অবস্থার কথা শুনে আম্মাও রওনা হলেন। আমি সব ঘটনা বাবাকে খুলে বললাম। আমার পুরোপুরি আরো কয়েকদিন লেগে গেল। আমার এই অবস্থা দেখে দারোয়ান চাচা সব নিজ থেকেই খুলে বললেন। ওই বাড়িতে নাকি একটা পরিবার থাকতো, স্বামী আর স্ত্রী। তাদের বাচ্চা হওয়ার কয়েক বছর পর নিউমোনিয়ায় বাচ্চাটা মারা যায়। আর মহিলাও পরে নিজেকে ক্ষতবিক্ষত করে আত্মহত্যা করে। মা আসার পরই আমরা ওই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠি। আজ অনেক বছর কেটে গেছে। প্রায় চট্টগ্রাম যাওয়া হয়। এখনো বাড়িটি আছে। কেয়ারটেকার মারা গেছেন কয়েক বছর আগে। নতুন কেয়ারটেকার বলল এখন নতুন এক পরিবার থাকে সেখানে। কিছুদিন আগেই এসেছেন তারা। আমার জীবনে ঘটে যাওয়া ওই ঘটনার পরেও আরো ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। আমি বুঝলাম মানুষেরা ছাড়াও আরো এক জগতের মানুষ বাস করে এই পৃথিবীতে। তারা আমাদের মতো দৃশ্যমান নয়, কিন্তু তারা আমাদের আশেপাশে আছে। কোনো যুক্তি কিংবা লেখাপড়া দিয়ে যাচাই করার জিনিস নয়। নিজের সাথে না ঘটা পর্যন্ত উপলব্ধি করা কঠিন। সবাই ভালো থাকবেন। এই ইমেলটি তিনি পাঠিয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। এবং এর মাঝখানে আমাদের আরো বেশ কিছু SMS চলে এসছে। আমাদেরকে রকি SMS করেছেন। তারা 4 জন মিলে লাউড স্পিকার দিয়ে লাইট অফ করে ভূত FM শুনছেন। অ্যালেক্স আমাদের SMS করেছেন এবং আজকের কাহিনীগুলো তার অনেক ভালো লেগেছে। সকাল আমাদের SMS করেছেন মিরপুর 2 থেকে এবং ঘটনাগুলো খুব সুন্দর জানিয়েছেন। আমাদেরকে চিটাগং থেকে SMS করেছেন সানি। এছাড়াও জয় আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন রাজীব ময়মনসিং ফুলবাড়িয়া থেকে। আমাদেরকে আতা SMS করেছেন তার ফার্স্ট SMS। আমাদেরকে ফাতিমা নাটোর দীঘাপতিয়া থেকে SMS করেছেন এবং আমাদেরকে তিনি ভূত অনেক প্রশংসা করেছেন।
আমাদেরকে সাইকুল SMS করেছেন শাহজালাল ইউনিভার্সিটি থেকে এবং এই ঘটনাটা শেয়ার করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। সাজিদ কবির আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে এবং তার বার্থডে, তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঐশ্বর্য আমাদের রাজশাহী থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন NC শুভ্র, আমাদেরকে SMS করেছেন মংলা বাজার থেকে, মগলা বাজার সিলেট। সুমন আমাদেরকে সিলেট থেকে SMS করেছেন, তিনি রেগুলার আমাদেরকে শোনেন সেটা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও হৃদয় আহমেদ আমাদের SMS করেছেন আমাদেরকে সঞ্জিত। এছাড়াও আমাদেরকে কামরুল ডিয়ার SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শুভ। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শিমু, নীলু, সেতু সহ আরো অনেকে। যাই হোক, আজকে হাতে সময় একেবারেই নেই, আজকে আমাদের শেষ করে ফেলতে হবে। বাট আমরা আবারও আগামী সপ্তাহে ফিরে আসব নতুন ঘটনা এবং নতুন অতিথিদের নিয়ে। আর ভূত FM তখনই সমৃদ্ধ হবে যখন আপনারা দারুণ দারুণ সব এক্সপেরিয়েন্স, আপনাদের এক্সপেরিয়েন্স বা অন্য কারো কাছ থেকে শোনা এক্সপেরিয়েন্স আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আর সেজন্য আপনাদের যেটা করতে হবে, বেশি বেশি করে আমাদেরকে ইমেইল করতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেসটি আরো একবার জেনে নিন, লিখে নিন অথবা মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আরো একবার স্পেলিং বলে দিচ্ছি, ঠিক যেভাবে অক্ষরগুলো লিখতে হবে। BHOOTFM@radioforti.fm। এইভাবে আপনি আপনার এই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন এবং আপনার ভালো ঘটনার প্রত্যাশায় থাকলাম। এবং আজকে যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আজকে বিশেষ করে বেশ কিছু ঘটনা আমি পড়েছি যে ঘটনাগুলো সত্যি খুব অদ্ভুত ছিল। আবার যারা গেস্ট হিসেবে এখানে উপস্থিত ছিলেন তারাও তাদের চমৎকার ঘটনাগুলো শেয়ার করলেন। আপনারা স্টুডিওতে উপস্থিত হয়ে ঘটনা শেয়ার করতে পারবেন কিনা সেটা অবশ্যই আপনাদের মেইলের শুরুতে যদি আপনারা জানিয়ে দেন আমাদেরকে, সেটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়। আপনাদেরকে অবশ্যই ঘটনার সাথে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে। আগামী সপ্তাহে আপনারা অপেক্ষা করবেন ভূত এফএমের জন্য, আর আমি অপেক্ষা করব আপনাদের দারুণ দারুণ সব ঘটনার জন্য। আপনাদের কাছ থেকে পাওয়া সেই ঘটনার জন্য আমরা অপেক্ষা করব। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। আজকের মতো এখানেই।